আসসালামু আলাইকুম। আমরা স্টার্ট করি। আচ্ছা, আমরা আজকে যে অংশটা দেখবো ডেটা সেন্টার ইকুইপমেন্ট র্যাক। মানে ডেটা সেন্টার র্যাকের জন্য যে ইকুইপমেন্ট গুলো প্রয়োজন, র্যাক সেট আপ থেকে শুরু করে ডেটা সেন্টারে তো আসলে সার্ভার বা বিভিন্ন ডিভাইস গুলো আমরা রাখার জন্য র্যাক কে ইউজ করি। তা আসলে ডেটা সেন্টার ইকুইপমেন্ট র্যাক এর মধ্যে আসলে কি কি থাকা উচিত সেগুলো আমরা মেন যে অংশগুলো দেখতে চাই। প্রথমত ডেটা সেন্টার ইকুইপমেন্ট র্যাক যেটা, ইকুইপমেন্ট র্যাক বলতে এখানে বিশেষ করে আমরা একটু দেখবো যে ডেটা সেন্টার র্যাক কি জন্য প্রয়োজন। এটা কিছুটা ডেফিনেশন, তারপরে যদি বিভিন্ন সাইট যেমন স্পেস ইউটিলাইজেশন, কুলিং, কেবলিং ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমরা এই সেকশনটা ডিসকাস করব। ডেটা সেন্টারে বিভিন্ন টাইপের র্যাক যেগুলো হয়, ওই র্যাকের টাইপ গুলো একটু দেখার চেষ্টা করব। দেন আমরা এখানে বিভিন্ন টাইপ বলতে যেমন এখানে বেসিকলি তিন ধরনের র্যাক আমরা ইউজ করি। একটা হচ্ছে ওপেন ফ্রেম র্যাক, সার্ভার র্যাক আর ওয়াল মাউন্ট র্যাক। তিন ধরনের র্যাক নিয়ে একটু ডিসকাস করি। এটার পরে আমরা র্যাকের যে কম্পোনেন্ট গুলো থাকে বা অ্যাক্সেসরিজ থাকে যেগুলো, এইগুলো যেমন এখানে র্যাকের প্যানেল অথবা র্যাকের ডোর, কেবল ম্যানেজমেন্ট, কুলিং সলিউশন কি হবে, সিকিউরিটির বিষয়টা কিভাবে দেখা যায়, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট পিডিইউ যেটা, এটা আমরা দেখতে পারি। র্যাক ইনস্টলেশন এবং লেআউট খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে র্যাক যেহেতু একবারই আসলে আমরা যে সেলিং যেটা তৈরি করি, তো আর বারবার চেঞ্জ করা যায় না। তো সেলিং এর এইখানে আসলে ইনস্টলেশনের এই জায়গাটায় বা লেআউট ডিজাইন যেটা ইনিশিয়াল স্টেজে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই এটা আমাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে কিভাবে এইগুলো করা যায়। আর বেস্ট প্র্যাকটিস যেগুলো, কিছু বেস্ট প্র্যাকটিস, এই বিষয়গুলো আমরা একটু দেখব। তো বেস্ট প্র্যাকটিসের এখানে আমরা যদি দেখি, আমরা ওয়ান বাই ওয়ান একটু হবে। তো প্রথমত যেটা বলতেছে যে ডেটা সেন্টার ইকুইপমেন্ট র্যাকের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা যেটা ইউজ করি ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেই, একটা স্ট্যান্ডার্ড একটা ফ্রেমওয়ার্ক মেনটেন করেই আমাদেরকে এই ইকুইপমেন্টের জন্য যে র্যাক, সেই র্যাকটা তৈরি করতে হবে। এটা এরকম না বাজার থেকে আমি আমার মতো করে একটা ডিজাইন করে নিয়ে আসলাম, একটা নির্দিষ্ট হাইটের জন্য ডিজাইন করলাম, না এটা সম্ভব না। কারণ কি, কারণ এটার সাথে কুলিং বলেন, এইটার জন্য সার্ভার সেটিংস বলেন, সার্ভার গুলো সাইজ বলেন, সার্ভার তো আর আপনি কাস্টমাইজ করতে পারবেন না, আপনি তো নিজের মতো করে বানাইতে পারবেন। যার কারণেই আমাদের একটা স্ট্যান্ডার্ড, যেটা এই স্ট্যান্ডার্ডটা এখানে আমাদেরকে ফলো করতে হবে। তো এই স্ট্যান্ডার্ড এবং ফ্রেমওয়ার্ক এবং এইগুলো আমরা এই স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক ফলো করি এই সার্ভার গুলোকে, ইকুইপমেন্ট গুলোকে রাখার জন্য, এটা ওয়েল অর্গানাইজড ওয়েতে এস্টাবলিশ করার জন্য, এবং সিকিউরিটি, আইটি ইকুইপমেন্টের বিভিন্ন সিকিউরিটি যেটা, যেমন প্রচন্ড হিটের কারণে এটা হয়তো ডিস্ট্রয় হয়ে যেতে পারে, প্রবলেম হতে পারে, এটা কেবলিংটা হয়তো এখানে দেখা যাচ্ছে লুজ হয়ে যেতে পারে। তো এই সার্ভার, স্টোরেজ ডিভাইস, নেটওয়ার্কিং বা হার্ডওয়্যার ক্রিটিক্যাল কম্পোনেন্ট গুলো যেন সিকিউর থাকে, এই জন্য মূলত আমরা এই স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক ইউজ করেই আমরা এই ডেটা সেন্টারের র্যাক গুলো আমরা তৈরি করি। এই র্যাক গুলো বিভিন্ন টাইপের হইতে পারে, যেমন এখানে স্টিলের হইতে পারে অথবা অ্যালুমিনিয়াম দিয়েও আমরা এই র্যাক গুলো তৈরি করতে পারি, স্টিল অথবা অ্যালুমিনিয়াম। এবং এই র্যাকের বিভিন্ন সাইজ আমার এখানে থাকতে পারে। সাইজ গুলো কেন প্রয়োজন, যেটা বললাম যে আমার স্ট্যান্ডার্ড মেনটেন করেই সাইজ গুলো, স্টাইল গুলো আমাকে ইয়ে করতে হবে। এবং এখানে অনেক ক্ষেত্রে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ অ্যালায়েন্স যেটা, ইআইআই যেটা, এই অনুযায়ী আমরা ইয়ে করি যে সব থেকে স্ট্যান্ডার্ড এবং মোস্ট কমন সাইজ যেটা, সেটা হচ্ছে 19 ইঞ্চি ওয়াইড ইউনিট যেটা আছে ডেটা সেন্টারে। এটা সব থেকে মোস্ট পপুলার এবং সব থেকে ইউজ হয় মূলত
19 ইঞ্চির যে র্যাক যেগুলো, সেগুলো আমরা মূলত আমরা ইউজ করি। তো ডেটা সেন্টারের আমরা আহ, এই র্যাকগুলোর যদি আমরা একটু ব্রড আকারে চিন্তা করি যে র্যাকগুলো কেন ইউজ করা হয়, থেকে মেন পারপাসটা কি, তাহলে আমরা বলতে পারি এটার মেন পারপাস হচ্ছে 5টা অংশ আমরা এ করতে পারি। ফিজিক্যাল সাপোর্ট, নাম্বার ওয়ান ফিজিক্যাল সাপোর্ট। ফিজিক্যাল সাপোর্টের মধ্যে কি হয়, বিভিন্ন আইটি হার্ডওয়্যার যেগুলো থাকে, হুম, যেমন এখানে ভার্টিক্যাল স্ট্যাক বা ফ্লোর স্পেসের উপরে ম্যাক্সিমাইজ ফ্লোর স্পেসটাকে ইউজ করার জন্য আমরা এই হার্ডওয়্যার গুলো আমরা রাখি। তো এটাকে ফিজিক্যাল সাপোর্টের জন্য আমরা এই র্যাক গুলো আমাদের প্রয়োজন সাজিয়ে রাখার জন্য। একটা হচ্ছে ফ্লোর স্পেস, এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার জন্য। আর ভার্টিক্যাল স্ট্যাকে এই হার্ডওয়্যার গুলো সাজিয়ে রাখার জন্য আমরা এই ধরনের ফিজিক্যাল সাপোর্টের জন্য আমরা র্যাক ইউজ করতে পারি। সেকেন্ডলি যেটা বলছি যে প্রোটেকশন। প্রোটেকশন বলতে কি আসলে, আমরা সার্ভার গুলো যখন রাখি, সার্ভার গুলোতে আসলে বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে, বিভিন্ন ধরনের তার থ্রেট থাকতে পারে। যেমন সব থেকে বড় থ্রেট কোনটা, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে আমাদের যে ডাস্ট আসে, যেটা ধুলাবালি ময়লা যেগুলো, ডাস্ট ডার্ট, অথবা অনেক সময় দেখা যাচ্ছে আনইনটেনশনাল ফিজিক্যাল কন্ট্যাক্টের মাধ্যমে আমার এই সার্ভার গুলো ডাউন করাই দিতে পারে। দ্যাটস মিন এটা সিকিউরিটির একটা বিষয় এখানে কনসিডার করা হয়। তো আমার এই র্যাক গুলো তো আসলে লক করার সিস্টেম থাকে, এটা আমি তালা চাবি মেরে রাখতে পারি। আমার সাইড প্যানেলের ফ্যাসিলিটি যেগুলো থাকে, তো এই সাইড প্যানেল এবং লকিং এর মাধ্যমে আমরা ফিজিক্যাল প্রোটেকশনটা আমরা প্রোভাইড করতে পারি, এনশিওর করতে পারি, অ্যাজ ওয়েল এজ বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে, ডাস্ট বলি, ডার্ট বলি, এগুলোকেও, ধুলাবালি ময়লা থেকেও প্রোটেকশনের জন্য আমার এই র্যাকটা আমার প্রয়োজন। হ্যাঁ, র্যাকটা আমাকে হেল্প করে। অর্গানাইজেশনাল পারপাসটা কি, অর্গানাইজেশনাল পারপাস বলতে এখানে বলছে যে একটা অর্গানাইজেশন যখন মানে একটা সিস্টেমেটিক ওয়েতে ইকুইপমেন্ট গুলোকে ইনস্টল করা, মেনটেনেন্স করা, ম্যানেজ করা, অথবা আমার যদি প্রয়োজন হয় এটা রিপ্লেস করার জন্য আমার এই র্যাক গুলো প্রয়োজন। সব থেকে বেস্ট ওয়ে যেটা, সেটা হলো মানে ক্রিটিক্যাল সার্ভিস যেগুলো আছে, ক্রিটিক্যাল ইস্যু যেগুলো আছে, এইগুলোকে অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য মূলত আমরা অর্গানাইজেশনের পার্সপেক্টিভে পজিটিভলি আমরা চিন্তা করে দেখতে পারি এর একটা কতটুকু হেল্প করে। অর্গানাইজেশন, অর্গানাইজেশন বলতে টোটাল অর্গানাইজেশনের পার্সপেক্টিভে যখন চিন্তা করি, তখন আমরা চিন্তা করি আইটির এই ইকুইপমেন্টটা আসলে আমার বিজনেসে কতটুকু ইম্প্যাক্ট করতেছে, আইটি আমার অর্গানাইজেশনের বিজনেসের সাথে এটা অ্যালাইন হয়ে চলতেছে কিনা। হ্যাঁ, সেটা আমার জন্য আমরা এই র্যাক সিস্টেম, যেটা এই র্যাক সিস্টেমটা আমরা ইউজ করি। আচ্ছা, এরপরে দেখেন পাওয়ার অ্যান্ড কুলিং ইন্টিগ্রেশন, যেটা পাওয়ার অ্যান্ড কুলিং ইন্টিগ্রেশনে এইটার পারপাস কি, র্যাক ইউজ করলে এখানে সুবিধা কি হয়। র্যাক আর এইটা র্যাক যেগুলো আছে, এগুলো ডিজাইন করা হয় মূলত পিডিইউ, যেটা আমরা বলি পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট। এই পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিটের জন্য এটা যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে র্যাক আমাদের অনেক হেল্প করে। যেমন এখানে র্যাকের সাথে তো আমার পিডিইউ থাকে, কুলিং সিস্টেমটা আমার এখানে অ্যাড করা থাকে, এবং যখন এই পিডিইউ অথবা কুলিং সিস্টেমটা ইন্টিগ্রেট করা থাকে, তখন মূলত আমার অপারেশনাল এফিসিয়েন্সি যেটা, এটা অপটিমাম লেভেলে, এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লেভেল এটা এনশিওর করতে পারি। এখানে দুইটা টার্ম দেখবেন এই ম্যানেজারিয়াল এক্সাম গুলোতে খুব ইউজ হয়, একটা হচ্ছে ইফিসিয়েন্সি আর একটা হচ্ছে ইফেক্টিভনেস। ইফেক্টিভনেস মূলত ম্যানেজমেন্ট যেভাবে চেয়েছে একটা অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট যেটা, ঠিক ওইটা ফুলফিল করা, এটা হচ্ছে ইফেক্টিভনেস। ওইটা আসলে পারপাসটা আমার সার্ভ হচ্ছে কিনা, দিস ইজ দ্য এফেক্টিভনেস।
আর এফিসিয়েন্সি হলো আমি একটা ডিভাইস নিলাম, এই ডিভাইসটা তার ম্যাক্সিমাম আউটপুটটা দিতে পারতেছে কিনা, এটা হচ্ছে ওই সিস্টেম বা ডিভাইসের জন্য, সেটাকে আমরা বলছি এফিসিয়েন্সি। তো আমি যখন পাওয়ার এবং কুলিং ইন্টিগ্রেশনের কথা আমরা চিন্তা করি, তখন র্যাকটা খুবই হেল্পফুল করে, কারণ এখানে অপটিমাম লেভেলে আমার অপারেটিং কন্ডিশন যেগুলো এইগুলো আমার এনশিওর করে। আর ফাইনালি আর একটা পারপাস যেটা আমি লিখি যে কেবল ম্যানেজমেন্ট, যেটা কেবল ম্যানেজমেন্ট হলো আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় কেবল গুলো তো মানে জড়ানো থাকে। খুব কমন একটা এক্সাম্পল যদি বলি, দেখবেন যে আমরা যখন রাস্তার পাশে যে ইন্টারনেটের অথবা বিভিন্ন যে ইয়ের যেগুলো হুম, আপনার যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি যারা আছে, ওনারা দেখবেন যে ওনাদের কেবল গুলো একটার সাথে আর একটা এমন ভাবে পেঁচানো থাকে, ইভেন এটা ফাইন্ড আউট করা যায় না আসলে কোনটা কোন কোম্পানির, কোনটা কি ইয়ে। তো আমি যখন আসলে কোনো একটা র্যাক ইউজ করি, তখন আমার এই কেবল ম্যানেজমেন্টের এই জায়গাটা খুব ভালো, মানে আমার ক্লাস্টার যেটা এইটা আমার কমানো যায়, ক্লাস্টারিং এগুলো মিনিমাইজ করা যায়। এয়ার ফ্লোটা এটা হচ্ছে আমার বাড়ানো যায়। এয়ার ফ্লো বলতে এখানে দেখা যাচ্ছে কুলিং সিস্টেমের বাতাসটা যেন এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে, হ্যাঁ, পথটা যেন ঠিক থাকে। এবং অন্যান্য কানেকশন যেগুলো থাকে, আমরা তো শুধুমাত্র এখানে ইন্টারনেট কানেকশন বা কেবলের কানেকশন এর পাশে কিন্তু পাওয়ার বলি, নেটওয়ার্ক, অন্যান্য কানেকশন গুলো প্রপারলি ম্যানেজ করা যায় যদি আমরা এই কেবল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা সেট করতে পারি। তাহলে র্যাক ইউজ করে আমরা যদি বলি, আমরা মোটা দাগে এই পাঁচটা ফ্যাসিলিটিস আমরা এই কেবলের মাধ্যমে পেতে পারি। তো আমরা বলছিলাম যে আসলে আমাদের যে র্যাকের, হ্যাঁ, ডেটা সেন্টারের যে র্যাক গুলো থাকে, এই র্যাকের মেনলি তিন টাইপের আমার র্যাক থাকে। তো তিন টাইপের র্যাকের মধ্যে কি, যেমন ফার্স্ট যেটা সেটা বলছে ওপেন ফ্রেম র্যাকস। ওপেন ফ্রেম র্যাকস বলতে এটাই আসলে চারিপাশে একটা জালি মতো দেওয়া থাকে অথবা একেবারে ফাঁকা থাকে, মানে বাতাসের ফ্লোটা এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় ইজিলি যেতে পারে। এগুলো বিভিন্ন ধরনের ম্যারিটস, ডিমেরিটস সবকিছুই আছে। তো এইখানে মূলত আমার ডেটা সেন্টারের যে সার্ভার রুম অথবা নেটওয়ার্ক যেগুলো, এই ইকুইপমেন্ট গুলো কমনলি একটার সাথে আর একটা কানেক্টেড এবং দেখা যায়। সার্ভারের যে ক্যাবিনেট গুলো থাকে, এই ক্যাবিনেট গুলো আসলে এখানে এনক্লোজ করা থাকে না। ওপেন ফ্রেম র্যাকে এটা সাইড প্যানেল অথবা ডোর যেগুলো, এই এগুলো মূলত আপনার এখানে থাকে না। তো এইগুলো না থাকার কারণে কি হয়, কয়েকটা ফ্যাসিলিটিস আছে। মেনলি এখানে কি হয় যে আসলে এটা খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, এবং এইগুলোর ওয়েট যেটা সেটা হচ্ছে কম, লাইট ওয়েট, কম ওজনের হয় এগুলো। আর এটা হচ্ছে ডেফিনেটলি কস্ট ইফেক্টিভ হয়। কারণ কি, কারণ হলো এখানে তো আসলে আমার অতিরিক্ত যেগুলো, যেমন এখানে সাইড প্যানেল, ডোর, এগুলো না থাকার কারণে আমার কস্টিংটাও আমার কমে যায়। তো এই ধরনের ইকুইপমেন্ট গুলো মূলত আমার বিভিন্ন সার্ভার, সুইচ বা বেস প্যানেল, নেটওয়ার্কিং ডিভাইস, এইগুলোর জন্য আমরা এই ধরনের সার্ভার গুলো ইউজ করা। তো এই সার্ভার গুলো আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে টু পোস্ট র্যাক, আর একটা ফোর পোস্ট র্যাক। এই দুই ধরনের র্যাকের মাধ্যমে তৈরি হয় এগুলো, স্টিল অথবা অ্যালুমিনিয়াম যেগুলো রোবাস্ট মেটাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে মূলত আমার এই র্যাক গুলো তৈরি করা হয়। তো টু পোস্ট র্যাক যেগুলো, এই টু পোস্ট র্যাক গুলো মূলত খুব হালকা হয়। হ্যাঁ, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, হালকা ইকুইপমেন্ট গুলো রাখার জন্য এগুলো ইয়ে করা হয়। যেমন আমরা যদি সুইচ অথবা গ্যাস প্যানেল যেগুলো আছে, এইগুলো রাখার জন্য আমরা এই টু পোস্ট র্যাক গুলো আমরা ইউজ করি মূলত। আর ফোর পোস্ট র্যাক যেগুলো, এগুলো ও, কিছুটা হচ্ছে ভারী ইকুইপমেন্ট, হ্যাভিয়ার ইকুইপমেন্ট যেগুলো আছে, যেমন হইতে পারে, হ্যাঁ, এইগুলো রাখার জন্য মূলত আমরা ফোর পোস্টের এই র্যাক গুলো আমরা ইউজ করি। তাহলে টু পোস্ট এবং ফোর পোস্ট র্যাক আমরা কখন কোথায় ইউজ করবো সেটাও আমরা একটা ধারণা আমরা এখানে পেলাম। তো যদি আমরা অ্যাডভান্টেজেস এর কথা বলি, তাহলে আমরা
এর আগে আমরা বললাম কি কি, একটা হচ্ছে এটা ইজিলি অ্যাক্সেস করা যায়, যেহেতু এটা দরজা, তালা চাবি এরকম কোনো সিস্টেম নাই, ইজিলি অ্যাক্সেস করা যায়। বাতাস যেগুলো, এই এয়ার ফ্লো যেটা, এই এয়ার ফ্লোটা ইমপ্রুভড হয় এখানে। কস্টিংটা খুবই কম, কস্ট ইফেক্টিভ ম্যানারে আমরা এটা তৈরি করতে পারি। এবং এটা আরেকটা ইয়ে কি, যে আমরা ইকুইপমেন্ট গুলো ও, সহজে মুভ করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়, সাইজ ছোট, অথবা ওয়েটটা খুবই কম। দ্যাটস এটা ম্যানেজেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে নিয়ে যাওয়া যায়। তো যে কোনো এনভায়রনমেন্টের জন্য এটা সহজে এটা ক্যারি করা যায়। তো আমরা যখন এইগুলো, এই ধরনের র্যাক গুলো তৈরি করব বা এস্টাবলিশ করব, আমাদের কিছু বিষয় কনসিডারেশনে আসা উচিত। যেমন সিকিউরিটি যে মেজর কনসার্নিং ইস্যু, যেহেতু আমার এখানে ফিজিক্যাল কোনো ব্যারিয়ার, আমার ডোর অথবা আমার সাইড প্যানেল এগুলো থাকতেছে না, দ্যাটস ওয়াই এটা সেন্সিটিভ এনভায়রনমেন্টের ক্ষেত্রে, আপনি খুব সেন্সিটিভ ডেটা ইউজ করতেছেন, এই ক্ষেত্রে কিন্তু আমার আহ, এইটা খুব সিকিউর জায়গায় রাখতে হবে। যেহেতু আমার এটার আমরা মাল্টি লেয়ার সিকিউরিটি এখানে এনশিওর করতে পারতেছি না, দ্যাটস ওয়াই আপনার এখানে এই ধরনের সিকিউরিটিটা এনশিওর করতে। দেন কেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা আরেকটা জিনিস হলো যে, যেহেতু আসলে সব সময় এটা তো মানে দরজাগুলো খোলা থাকে, তো আপনি কেবলের ক্ষেত্রে হয়তো আপনি দেখা গেল যে এখন আপনি এমন ভাবে সেট করে মনে করলে যে এটা একটু পরে এসে আমি এটা ঠিক করবো, তো একটু পরে একটু পরে এটা করতে করতে একটা সার্টেন টাইমে এটা দেখা যাচ্ছে কাজগুলো মানে জমে যায় এখানে। আর কেবল গুলো এমন ভাবে এখানে রাখা উচিত যেগুলোতে যেন ইয়ার ফ্লোটা, যেহেতু আমার মেন ফ্যাসিলিটিস হলো ইয়ার ফ্লোর জন্য আমি এইটা ইউজ করি, কেবল গুলো এমন ভাবে ম্যানেজ করতে হবে যেন, ক্লাস্টারিং করতে হবে যেন আমার এটা কেবল গুলো আসলে আমার ইয়ার ফ্লোতে কোনো বাধা সৃষ্টি না করে। আর আরেকটা জিনিস কনসিডার করতে হবে, যেহেতু আমার এটা দরজা ইয়ে নাই, প্যানেল নাই, দ্যাটস ওয়াই এখানে আমার ডাস্ট যেটা, ময়লা যেগুলো, এই ময়লা যেন এই ফ্লোর গুলোতে না আসতে পারে সেটার দিকে খেয়াল রাখতে হবে। আবার টেম্পারেচার যেটা, টেম্পারেচার এটাও ঠিক মতো ম্যানেজ করতে হবে, হিউমিডিটি এগুলো আমার খুব ভালোভাবে এগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে। যদি আমি এইগুলো ম্যানেজ করতে পারি, ডেফিনেটলি আমার এই সিস্টেমটা বা এই ধরনের সিস্টেম গুলো আমার ভালোই হয়। এখন ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন ক্ষেত্রে আসলে আপনি এই ওপেন ফ্রেম র্যাক ইউজ করবেন, আর কোন কোন ক্ষেত্রে আপনি অন্যগুলো যেমন ওয়াল মাউন্ট র্যাক কখন ইউজ করবেন, সেটা আপনার। তো এখানে আমরা ওপেন ফ্রেম র্যাকের কিছু স্ট্রাকচার যেগুলো আমরা ডিসকাস করলাম, যে যেমন এখানে হচ্ছে টু পোস্টের একটা র্যাক আমি এখানে করছি, টু পোস্ট জাস্ট দুইটা ইয়ের উপরে এখানে দাঁড়ায় থাকে। তাহলে এটা আমরা কেন ইউজ করি, আমরা দেখলাম যে আমার ছোট ছোট ডিভাইস যেগুলো যেমন রাউটার, ফায়ারওয়াল, এগুলোর জন্য আমরা করি। আর ফোর পেজ পোস্ট র্যাক গুলো আমরা ইউজ করি মূলত সার্ভার গুলো রাখার জন্য। হুম, তো দুই ধরনের র্যাকই এমন হইতে পারে, অনেক জায়গায় আমরা কম্বিনেশনের মাধ্যমে আমরা এই র্যাক গুলো আমরা তৈরি করি। হুম, তো সার্ভার র্যাক যেটা সেকেন্ড টাইপের, যেটা ক্যাবিনেট আমরা বলতে পারি এটা। তাহলে ক্যাবিনেট ট্র্যাকের ক্ষেত্রে আসলে আমরা কি করি, ক্যাবিনেট ট্র্যাকের ক্ষেত্রে এইখানে আমার দেখেন, এটা হচ্ছে আমার নেট দেওয়া আছে, এটা দরজা লাগানো আছে, ইভেন তো এখানে দেখেন এখানে তালা চাবিরও একটা ব্যবস্থা আছে। তো এই জন্য এখানে দুইটা জিনিস বলছে, একটা হচ্ছে সিকিউরিটি ফিচার যেটা এটা খুবই ভালো, আর কুলিং এফিসিয়েন্সি যেটা, এফিসিয়েন্সি বলতে আমরা কি বলছি, ম্যাক্সিমাম আউটপুট। কুলিং এফিসিয়েন্সিটা এটা ভালো, কারণ কি, কারণ হলো যখন আপনি ওপেন ডেকে আপনি যাচ্ছেন, তখন বাতাসটা কিন্তু এটা ধরে রাখার মতো স্পেস বা ধরে রাখার মতো কোনো ব্যারিয়ার এখানে থাকে না। বাট আমরা যখন ক্যাবিনেট র্যাক গুলো আমরা ইউজ করি, তখন এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আমরা এই ক্যাবিনেট র্যাকের মাধ্যমে আমরা পেতে পারি। ডেটা সেন্টারের এই ক্যাবিনেট র্যাক গুলোর মাধ্যমে আমরা এই ধরনের ফ্যাসিলিটিস গুলো আমরা ইনশিওর। এখানেও কিন্তু আপনার টু পোস্ট এবং ফোর পোস্টের র্যাক থাকে। তো টু পোস্টের র্যাক গুলো কমনলি মানে লাইট ডিভাইস যেগুলো, ইকুইপমেন্ট যেগুলো, সেগুলো রাখার জন্য, আর হেভি ওয়েটেড যেগুলো থাকে সেগুলোর জন্য আমি পোস্ট ফোর পোস্ট ব্যাগ ইউজ করি।
তো এখানে বলছে কমন অ্যাপ্লিকেশনস ইন ডেটা সেন্টার ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশনস ইন স্মল নেটওয়ার্ক রুমের ক্ষেত্রে আমরা এই ধরনের ডিভাইস গুলো আমরা রেখে দিতে পারি। বিভিন্ন ধরনের ইউজ কেস থাকে যে আসলে আমরা কখন কোন ধরনের র্যাকটা আমাদেরকে ইউজ করতে হবে। যেমন এটা যদি এরকম হয় যে আপনার কোনো একটা ল্যাব এনভায়রনমেন্ট যেখানে টেস্টিং এর জন্য আপনি এটা ইয়ে করবেন, তো টেস্টিং এনভায়রনমেন্টের র্যাকগুলো কিন্তু এত বড়। একটা অর্গানাইজেশনের ডেটা সেন্টারে আপনার এই র্যাক থাকতে পারে, ঠিক একইভাবে এই র্যাকগুলো কিন্তু ছোট ছোট ব্রাঞ্চ যেগুলো আছে সেই ব্রাঞ্চ গুলোতেও আপনার এই র্যাক গুলো থাকে। ব্রাঞ্চ অফিস যেগুলো বা বিভিন্ন সেকশন যেগুলো সেগুলোতেও আমার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, সেগুলোতে হয়তো সার্ভার থাকে না, কিন্তু সেগুলো এই যে নেটওয়ার্কের ইকুইপমেন্ট যেগুলো আছে, রাউটার, ফায়ার, তারপরে মানে ছোট ছোট অ্যাপ্লায়েন্স ডিভাইস যেগুলো, সেগুলোর জন্য আমাদেরকে র্যাক এস্টাবলিশ করতে হয়। তো এটা কেন র্যাক প্রয়োজন? কারণ ওই যে কুলিং সিস্টেমটা ইয়ে করার জন্য, সিকিউরিটি মেনটেন করার জন্য, কানেক্টিভিটিটা যেন ইয়ে থাকে, এটা সিকিউর থাকে, এই কারণগুলোর জন্য মূলত আমরা এই মানে র্যাক গুলো আমরা ডেটা সেন্টারের বাইরেও আমাদেরকে ইউজ করার প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক রুম, অথবা অনেক অর্গানাইজেশন আছে যে আসলে এত বড় ডেটা সেন্টার তারা তৈরি করতে পারে। সেক্ষেত্রে স্মল টু মিডিয়াম ডেটা সেন্টারের জন্য আমরা এই ওপেন র্যাক অথবা আমরা এই ক্লোজ সার্ভার যেগুলো আছে, ক্যাবিনেট গুলো, সেগুলো আমরা ইউজ করতে আমরা। এরপরে থার্ড নাম্বার যেটা যে র্যাকটা, সেটা আমরা হচ্ছে ওয়াল মাউন্ট। ওয়াল মাউন্ট র্যাক বলতে এটা বোঝা যাচ্ছে যে আসলে দেয়ালের সাথে মাউন্ট করে যে র্যাক গুলো রাখা হয়, এটা মাউন্টেড করে রাখা হয়, এটা ডিরেক্টলি ওয়ালের সাথে। তো এটা কেন রাখা হয়? কারণ হলো কয়েকটা বিষয় এখানে, যেমন স্পেস এফিসিয়েন্সি সলিউশনটা এটা প্রোভাইড করে। সেকেন্ডলি, এটা ছোট নেটওয়ার্ক বা সার্ভার সেট আপ করার ক্ষেত্রে যেটা এত ওয়েট না, যেগুলো আসলে কেবল মানে ওয়ালে এটা ধরে রাখতে পারবে, এই ক্ষেত্রে ছোট ছোট অফিস অথবা রিটেল স্টোর, অথবা দেখবেন যে রিমোট ব্রাঞ্চ অফিস যেটা বললাম, ব্রাঞ্চ বা ডিভিশন যেগুলো, এই জায়গাগুলোতে মূলত এই ওয়াল মাউন্ট র্যাক গুলো ইউজ করা হয়। তো ওয়াল মাউন্ট র্যাকের স্ট্রাকচার ক্ষেত্রেও আমরা এখানে যদি দেখেন স্ট্রাকচার, স্ট্রাকচারের ক্ষেত্রে এটা মোটামুটি একটা কম্প্যাক্ট সলিউশন থাকে, এবং স্পেস যেটা সেটা আপনি চাইলে এটা যে কোনো জায়গায়, হয়তো উপরে যে কোনো জায়গায় আপনি সেট করতে পারেন। এটা এরকম না যে আপনার নিচে বা উপরে বা নির্দিষ্ট একটা দূরত্বে রাখতে হবে, তা না। বাট একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এইটা আপনি যখন সেট করতেছেন, এটা রেইস ফ্লোর এবং এটা একদম যে সেলিং যেটা উপরে, রুফ যেটা, এই দুইটার মধ্যে যে ডিস্টেন্সটা রাখার কথা, সেই ডিস্টেন্সটা কিন্তু আমাদের এখানে মেনটেন করতে হবে, কারণ এটা হিট, টেম্পারেচার, এগুলোর একটা ইম্প্যাক্ট এখানে। আর এই র্যাকগুলো বিভিন্ন সাইজের হইতে পারে, যেমন এখানে বলছে 19 ইঞ্চি, যেটা এটা তো আসলে স্ট্যান্ডার্ড। তো র্যাক ইউনিট এবং এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইট ভেরিয়েশন যেটা থাকে, 42 অথবা 45 ইউনিট যেটা থাকে, এইগুলোর উপর ভিত্তি করে এই সাইজটা আপনাকে ডিফাইন করা। তো কম্প্যাক্ট এর ক্ষেত্রে সাইজ, এবং এটা ওপেন ফ্রেমের মতো, অথবা এটা ওপেন ফ্রেমও হইতে পারে, এনক্লোজ হইতে পারে। ওয়াল মাউন্ট র্যাক যেটা, সেটা কিন্তু আমার দুই টাইপের হইতে পারে, ওপেন ফ্রেমেরও হইতে পারে, আবার এটা আমার দরজা সহ যেটা আছে, হ্যাঁ, এনক্লোজ সিস্টেম যেটা, সেটাও আমার হইতে পারে। তো এনক্লোজ সিস্টেম থাকলে সুবিধা যেটা বললাম, যে এখানে ডাস্ট অথবা সিকিউরিটিটা মেনটেন করা যায়। আর ওপেন ফ্রেম যেটা, সেটা ইজি অ্যাক্সেস এবং ভেন্টিলেশনের কারণে মূলত আমরা ওপেন ফ্রেমটা আমরা ইউজ করি। তো এই ওয়াল মাউন্ট র্যাকের যদি আমরা অ্যাডভান্টেজেস দেখি, যে আসলে আমরা কি কি সুবিধা পাই, যেমন এখানে স্পেস সেভিং যেটা, জায়গার কম লাগতেছে, ইজিলি ইনস্টল করা যায় এবং ইজিলি এটা অ্যাক্সেসেবল। এটা যেহেতু ছোট ডিভাইস,
এটা ব্রাঞ্চ অথবা ছোট ছোট অফিসে থাকে। তো এখানে আসলে এত ফর্মালিটিস মেনটেন করা হয় না, যেমনটা একটা অর্গানাইজেশনের ডেটা সেন্টারে মেনটেন করা হয়। বিভিন্ন লেয়ারের সিকিউরিটি, বিভিন্ন চেকিং এর পরে তারপর আমরা মেন সার্ভার রুমে যাই। তো এইখানে এই ধরনের কোনো হ্যাসেল ফ্রি একটা সেট আপটা এখানে সম্ভব হয়। আর ওয়াল মাউন্ট র্যাকের ক্ষেত্রে এখানে ন্যাচারাল কুলিং যেটা, সেটাও এনশিওর করা যায়। যেমন একটা ফ্যান হয়তো তার পাশে আমরা সেট করে রাখলাম, তো সেখানে হচ্ছে আমার টেম্পারেচারটা এটা কন্ট্রোল করা যায়, বা আমার কস্টিংটাও এখানে সেভ করা যায়। যেহেতু আমরা এটা 24/7, আমার হয়তো এয়ার কন্ডিশন আমার এখানে লাগতেছে না, ছোট সাইজ, যার কারণে এটা কস্ট ইফেক্টিভ একটা সলিউশন এখানে পাই। তাহলে আমরা কোন কোন জায়গায় ইউজ করি, যে যেমন যেখানে আমার ওয়েটের লিমিটেশন থাকে, খুব অল্প আকারের আমার, অথবা এরকমও কিন্তু হইতে পারে যে আমরা একটা ডেটা সেন্টারে তো আসলে ওয়েট ক্যালকুলেশনের ওয়ে আছে, যে আমার র্যাকের সাইজ অনুযায়ী তো আমার একটা ওয়েট থাকে। এখন এরকম একটা সিচুয়েশন হয়েছে যে আমি এখানে এক্সট্রা কোনো র্যাক আমি এখানে এস্টাবলিশ করতে পারতেছি না, ডিউ টু দা ওয়েট কনস্ট্যান্ট। যে ওয়েট কনস্ট্যান্ট কি, এটা দিলে আমার রেস ফ্লোরটা ভেঙে যাবে, বা রেস ফ্লোরে আসলে আমার যে ওয়েট নেওয়া উচিত, হ্যাঁ, এইটার বেশি আমি আর এখানে নিতে পারবো না। তো এইখানে যদি এরকম সিচুয়েশন হয় যে আমি আমাকে এখানে ওয়েটটা আমি ম্যানেজ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা আবার এই ওয়াল মাউন্ট যে রাখ, হ্যাঁ, সেটাও আমরা সেখানে করতে পারি। বাট সেক্ষেত্রে আপনার আবার দেখতে হবে যে সাইটের ডিস্টেন্স যেটা, এটা কিন্তু আবার মেনটেন করতে হবে। এয়ার ফ্লো যেটা হচ্ছে, কুলিং যেটা আমরা নেক্সট ক্লাসে কুলিংটা দেখার চেষ্টা করব, কুলিং এর এইটা যেন ওই ডিস্টেন্সটা থাকে, সেটা আমাকে মেনটেন করতে হবে। তারপরে সিকিউরিটির এই জায়গাটা আমাদেরকে ডেফিনেটলি চিন্তা করতে হবে, যে অন্যান্য সিকিউরিটি গুলো এবং যে ধরনের টেম্পারেচার যেগুলো, সেগুলো যেন আমাদের এখানে এনশিওর করা যায়। আমরা এটা সুইং আউট র্যাক ইউজ করতে পারি, অথবা ফিক্সড ওয়াল মাউন্ট র্যাক। সুইং আউট বলতে এখানে আমরা কি করতে পারি, এগুলো হ্যাঙ্গিং র্যাক আর কি, মানে এক জায়গা থেকে সরাই আর এক জায়গায় নিয়ে যেতে পারি। এটা ইকুইপমেন্ট গুলো আমরা এটা রিমুভেবল একটা ইয়ে থাকে। আবার ফিক্সড র্যাক থাকতে পারে পার্মানেন্টলি, যেগুলো আমরা এগুলো অ্যাডজাস্ট করে রাখি। আর ভার্টিক্যাল মাউন্ট র্যাক এক ধরনের র্যাক থাকে, এইগুলো মূলত আপনার স্পেসটা ন্যারো কন্ডিশন যেগুলো থাকে, সেইগুলোর জন্য আমরা এই ভার্টিক্যাল মাউন্ট র্যাক যেগুলো হরিজন্টাল না করে এটা ভার্টিক্যালি আমরা এটা সেট করতে পারি। তাহলে আমরা ওয়াল মাউন্ট র্যাকের তিন ধরনের আমরা র্যাক একটু দেখার চেষ্টা করি। সো এই পর্যন্ত আপনাদের স্যার কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করতে পারেন, যে যে অংশটা আপনারা বুঝতে না পারবেন সাথে সাথে আপনারা কোশ্চেন করতে। আমরা র্যাকের যে কম্পোনেন্ট যেগুলো থাকে, হ্যাঁ, একটা র্যাকের জন্য অনেক ধরনের কম্পোনেন্ট গুলো এখানে থাকে একটা র্যাকে। স্বাভাবিকভাবে আমরা তো রেস পুলারের উপরে এগুলো রাখি। তো র্যাকের যে কম্পোনেন্ট যেগুলো আমার এখানে প্রয়োজন হয়, যেমন এখানে একদম র্যাকেরই নিজস্ব, যেমন র্যাকের ডোর বলি, তারপরে সলিড প্যানেল থাকে, তারপর পারফোরেটেড প্যানেল নামে একটা প্যানেল থাকে, গ্লাস ডোর থাকতে পারে, সাইড প্যানেল থাকতে পারে। এগুলো হচ্ছে র্যাকের জন্য আমার এই ধরনের ইকুইপমেন্ট গুলো থাকে। আবার আমরা যদি আহ, দেখি যে মানে কেবলের জন্য, প্রত্যেকটা অংশ আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। সো এখানে যদি আমরা র্যাকের ক্ষেত্রে বলি, সলিড প্যানেল। সলিড প্যানেল হচ্ছে যেটা আসলে মানে ওই বডির সাথে অ্যাডজাস্ট থাকে যেটা। তারপরে পারফোরেটেড প্যানেল যেগুলো, এগুলো এয়ার ফ্লো মেনটেন করার জন্য এটা ইয়ে করা হয়। আহ, এটা র্যাকের যে মানে কুলিং সিস্টেম যেটা, হুম, এইটাকে ঠিক রাখার জন্য মূলত এই পারফোরেটেড প্যানেলটা ইউজ করা হয়। এটা কমনলি ইউজ করা হয় যে ওয়াট এবং কোল্ড এয়ার সেল
কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি যেগুলো থাকে, হট অথবা কোল্ড, যেগুলোতে এগুলো ম্যান্ডেটরি যে আমার এই ধরনের ফ্যাসিলিটিস গুলো এখানে থাকতে হবে, সেই ক্ষেত্রে হট এবং কোল্ড এয়ার সেলের ক্ষেত্রে আমরা এই পারফোরেটেড প্যানেল গুলো আমরা ইউজ করতে পারি। আর সাইড প্যানেল যেটা, সাইড প্যানেলটা এখানে, ও আচ্ছা, গ্লাস এবং প্লেক্সি গ্লাস ডোর আমরা ইউজ করি মূলত। এটা যেমন গ্লাস ইউজ করলে কি আসলে ভিতরের যেটা আছে অনেক কিছু এটা ভিজিবল হয়ে দেখা যায়, কিন্তু সিকিউরিটিটা আবার এটা এনশিওর করা যায়। যেহেতু ডোর, সিকিউরিটি এনশিওর করা যায়, কিন্তু এটা ভিজিবিলিটি অফ দ্য ইকুইপমেন্ট যেটা, সেটা আমরা ইজিলি এটা দেখতে পারি। এবং কোন লেভেলের আসলে প্রোটেকশনটা এখানে দেওয়ার দরকার, সেটাও আমরা এখানে এনশিওর করতে পারি। আর ফাইনালি সাইড প্যানেল যেটা বলতেছে, যে সাইড প্যানেল এটা রিমুভেবল ফর ইজিয়ার অ্যাক্সেস ডিউরিং মেইনটেনেন্স এন্ড মেইনটেনিং এয়ার ফ্লো। আমি এই পাশের যে প্যানেলটা আছে এটা আমি খুলে রাখলাম। কারণ কি, কারণ যদি কোনো কিছু, কোনো ডিভাইস যদি এখানে মেনটেনেন্স করতে হয়, নতুন কোনো কিছু যদি অ্যাড করতে হয়, কোনো রিপ্লেস করতে হয়, আসলে মেনটেনেন্সিং এর সুবিধার কারণে মূলত আমরা এই যে আমাদের যে র্যাকের যে বক্সটা থাকে, এটা আমরা মানে ইউজ করতে পারি সাইড প্যানেল। আমরা এটা আমরা দেখলাম কি যে র্যাকের যে কম্পোনেন্ট গুলো আছে এবং মেন র্যাক প্যানেল যেটা এবং র্যাক ডোর যেটা, প্যানেল এবং ডোর গুলো সম্পর্কে আমরা দেখব। এখন যদি আমাদের সেকেন্ড আমরা যেটা দেখবো, যে কেবলের ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে কেবল ম্যানেজমেন্ট অ্যাক্সেসরিজ, কেবল ম্যানেজমেন্ট অ্যাক্সেসরিজ এর ক্ষেত্রে আমরা কি করি, এখানে কেবল গুলো ভার্টিক্যাল কেবল ম্যানেজার থাকতে পারে, হরিজেন্টালি থাকতে পারে, আবার কেবল ট্রে থাকতে পারে। তিন ধরনের সিস্টেম মূলত আমরা এই কেবলিং এর জন্য এই র্যাক গুলোতে করি। ভার্টিক্যালের ক্ষেত্রে এখানে বলছে যে এই ভার্টিক্যাল যেগুলো, এটা সাইড দিয়ে যেটা এই সাইডে, একটা সাইডে মূলত এটা সেট করা থাকে ভার্টিক্যালি। ভার্টিক্যালি বলতে এই নিচ থেকে উপরে, উপর থেকে নিচে যেটা, এটা ভার্টিক্যালি এইভাবে ডিজাইন করা থাকে। আর হরিজন্টাল কেবল ম্যানেজমেন্ট হলো এই যে লম্বালম্বি যেটা নিচের দিকে যেটা, সেটা হচ্ছে এই হরিজন্টাল। আর কেবলের ট্রে যেগুলো, যেমন এখানে আমরা যেরকম আমাদের ওই যে কম্পিউটারের যে কিবোর্ড রাখার জন্য অনেক সময় আমরা ট্রে ইউজ করি যেটা, অথবা আমরা আমাদের যে ফ্রিজ, যেগুলো ফ্রিজের মধ্যে যেরকম ট্রে বক্স থাকে না, ঠিক ওরকম ট্রের মধ্যেও আমার এই কেবল গুলো এখানে রাখি। তো যদি আমার কেবলের সাইজটা অনেক বেশি হয়, বান্ডেল আকারে থাকে, তখন হয়তো আমরা এই ট্রেটা আমরা ইউজ করি। এটা কোথায় থাকে, ইউজুয়ালি মাউন্টেড ওভারহেড আর আন্ডার রেইস ফ্লোর, এটার মধ্যেও আমরা থাকি। দেখবেন যে কম ডেটা সেন্টার রেইস ফ্লোরের নিচে, মানে একদম নিচে যেটা, মানে সমতল জায়গা থেকে উপরে আমরা যে ফ্লোরটা স্টেজ মতো যেটা তৈরি করি, ওই স্টেজের নিচের অংশটায় প্রচুর পরিমাণে কেবল থাকে, ইলেকট্রিক কেবল, বিভিন্ন কেবল গুলো এখানে আপনার থাকে। তো এইখানে দেখেন দুইটা জিনিস বলছে, লেফট সাইড ওরিয়েন্টেশন ফর পাওয়ার কেবলস। এখানে একটা জিনিস আমরা করি, যে বাম সাইডে যেটা, সেটা সবসময় আমরা পাওয়ার কেবলের জন্য আমরা ইউজ করি। আর রাইট সাইড ওরিয়েন্টেশন ফর দা ডেটা কেবলস। ডেটা কেবল বলতে এখানে ইন্টারনেট অথবা ডেটা, যখন একটা জায়গা থেকে ডেটাটা আর একটা জায়গায় যায়, তখন এটা রাইট সাইডে রাখি। লেফট সাইডে পাওয়ারের জন্য, রাইট সাইডে মূলত আমরা রাখি এখানে আমাদের যে ইয়েগুলো আছে, ডেটা যেটা ইনফরমেশন, আপনি একটা মেসেজ দিচ্ছেন, কোনো ডেটা জমা হচ্ছে, এইটার জন্য আমরা এই ডেটা কেবলটা আমরা ইউজ করি। আর পাওয়ারের কেবলের জন্য লেফট সাইডে আমরা ইউজ করি। সেকেন্ড কম্পোনেন্ট আমরা দেখলাম, ফার্স্ট কম্পোনেন্ট আমাদের ছিল ডোর এবং র্যাকের যে ইকুইপমেন্ট যেটা। সেকেন্ডলি আমরা দেখলাম কেবল ম্যানেজমেন্ট অ্যাক্সেসরিজ, যেগুলো কেবলগুলো কিভাবে সাজানো যায়। এবং থার্ড নাম্বার আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে এর মধ্যে তো আমার কুলিং লাগে, কুলিং সলিউশন যেটা। কুলিং সলিউশনের মধ্যে কি থাকে, যেমন আমার ফ্যান থাকে এখানে, ফ্যান ট্রে ইনস্টলড ইন দ্য টপ or বটম অফ এ র্যাক। আমার এই যে বিভিন্ন ধরনের ফ্যান গুলো এখানে দেখেন, এখানে সাইডে এখানে লেখছে যে সিল্ডেড টু ওয়াটার, রিটার্নিং টু সিলার
এখান থেকে অনেক সময় পানিও দেওয়া হয় সেল ওয়াটার করার জন্য। তারপর এখানে ইসি ফ্যান, রুম এয়ার আউট। একটা ফ্যান কি করতেছে, বাতাসটা ভিতরে নিচ্ছে, আবার একটা ফ্যান দেখা যাচ্ছে বাতাসটা বাইরে পাঠিয়ে দিচ্ছে। তো এইটা হচ্ছে ফ্যান ট্রে থাকতে পারে। তারপর ব্লাঙ্কিং প্যানেল যেগুলো থাকে, ব্লাঙ্কিং প্যানেলের মধ্যেও আমার এইখানে ব্লাঙ্কিং প্যানেলে কি হয় যে আনইউজড স্পেস যেগুলো থাকে সেগুলোর মধ্যেও আমার হট এয়ার যেটা, সেটা এখানে দেওয়া হয়। এবং কোল্ড এয়ার যেগুলো সেগুলো সহজে আমার কুলিং এর জন্য আমার এই ফ্রন্ট সাইড থেকে এই কুলিংটা পাঠানো হয়। তাহলে আমার ব্ল্যাঙ্কিং প্যানেল যেটা, এখানে আমার হট এয়ার এবং কুল এয়ার মেনটেন করার জন্য আমার এই এই দুটো আমার ইউজ করা হয়। এখানেও একটা জিনিস বলতে দেখেন যে একটা প্যাসিভ কুলিং ডিভাইসেস। হ্যাঁ, এটা কিন্তু আপনার প্যাসিভ কুলিং ডিভাইসের জন্য আমার এই রেয়ার ডোরটা ইউজ করা হয়। যেহেতু প্যাসিভ বলতেছে, রেয়ার ডোর। তো এই রেয়ার ডোরটা ইউজ করে আমার আসলে কি, আমার পারপাসটা কি, মেন পারপাস যেটা আমার হিট যেটা, গরম বাতাস যেটা, সেটা এখান থেকে বের করে ফেলে। হ্যাঁ, এবং এর জন্য আমার অতিরিক্ত কোনো ফ্যান লাগে না, আলাদা কোনো আমার এখানে ফ্যান লাগে না। এখানে অনেকগুলো ইয়ে দিচ্ছে যে রুম এয়ার ইন, ঠান্ডা বাতাসটা ঢুকতেছে এখান থেকে। রেড যেগুলো সেগুলো দেখাচ্ছে যে গরম বাতাসটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, রিটার্নিং টু দা চিলার এট 75 ডিগ্রি ফারেনহাইট। আবার সিলার্ড ওয়াটার যেটা, সেটা টেম্পারেচার 65 ডিগ্রি, সেটা এখানে সিলার ওয়াটারটা দেওয়া হচ্ছে। তো এই বাতাস, ঠান্ডা বাতাস ঢোকায় এবং গরম বাতাস বের হয় কিভাবে, সেটা এই কুলিং সলিউশনের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করে। থার্ড নাম্বার গেল আমার। ফার্স্ট কি, র্যাক প্যানেল এবং ডোর। সেকেন্ডলি আমরা দেখলাম কেবল ম্যানেজমেন্ট। থার্ড নাম্বারে আমরা কুলিং সলিউশনটা আমরা দেখলাম, এটা হচ্ছে র্যাকের কম্পোনেন্ট যেগুলো আছে। ফোর্থ নাম্বার যেটা, সেটা হচ্ছে এই পাওয়ার যেটা আমরা, পিডিইউ, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট যেটা। তো পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিটের বেসিক যেটা, এটা কি যে বেসিক পিডিইউ তে যেটা থাকে, এখানেও তিন ধরনের পিডিইউ থাকে। একটা হচ্ছে বেসিক, আর একটা হচ্ছে মিটার্ড, আর একটা হচ্ছে সুইচড। বেসিক পিডিইউ এটা কি, এটা বলতেছে যে প্রোভাইড এ স্ট্রেট ফরওয়ার্ড মেথড অফ ডিস্ট্রিবিউটিং পাওয়ার টু ইকুইপমেন্ট ইন দ্য রেঞ্জ। স্ট্রেট ফরওয়ার্ড মেথডে পাওয়ারটা ডিস্ট্রিবিউট করার জন্য যে ইউজ করা হয় সেটাকে বলতেছে বেসিক। স্ট্রেট ফরওয়ার্ড মানে এখানে কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা হয় না, সেটাকে বলতেছে আমরা বেসিক পিডিইউ। মিটার, মিটার মানেই বোঝাচ্ছে যে আমরা এখানে কোনো কিছু নিয়ন্ত্রণ করার ক্যাপাবিলিটি আমার এখানে থাকে। এখানে কি, রিয়েল টাইম মনিটরিং অফ পাওয়ার কনজাম্পশন, অ্যালোয়িং বেটার পাওয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং। এখানে আমার প্ল্যান অনুযায়ী আমি এটাকে ম্যানেজ করতে পারি, বেটার ওয়েতে আমি এটাকে ম্যানেজ করা যেতে থাকে, এবং এটা মনিটরিংও আমার করা যায়। এটা হচ্ছে মিটার পিডিইউ। দুইটার মধ্যে কিন্তু আমরা পার্থক্য দেখলাম। মিটার পিডিইউ যেটা, এটা হচ্ছে কন্ট্রোল কাস্টমাইজ। হাউএভার বেসিক পিডিইউ যেটা, সেটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড মেথড, এখানে অ্যাপ্লাই করা হয়। থার্ড নাম্বার যেটা, সেটা বলছে সুইচড পিডিইউ। সুইচ পিডিইউ কি, সুইচ পিডিইউ এটাকে রিমোট কন্ট্রোল, যেটা রিমোটলি কন্ট্রোল করা যায়। রিমোট কন্ট্রোল অফ ইন্ডিভিজুয়াল আউটলেটস, enabling power, enabling power cycling of equipment without manual intervention. So manually এটাকে অন অফ বা নিয়ন্ত্রণ করা, এইটার থেকে আমি যখন সুইচড পিডিইউ যেটা ইউজ করি, সেটা হচ্ছে সব থেকে পারফেক্ট। তাহলে তুলনামূলক সব থেকে ভালো কোনটা, সুইচড পিডিইউ। তুলনামূলক ভালো এই কারণে বলতেছি যে এটা আপনি রিমোটলি কন্ট্রোল করতে পারতেছেন, আপনার সরাসরি সব সময় যে ডেটা সেন্টারের মধ্যে যেতে হচ্ছে সেটা না। কিন্তু এখানে মেটার পিডিইউ বা বেসিক পিডিইউ, এটা যে গুরুত্ব কম তা না। ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, প্লেস, ওয়ার্ক। আপনার যে জায়গাটা যেমন, যেখানে যেটা প্রয়োজন, ঠিক সেইখানে আপনি সেই ধরনের পিডিইউটা আপনাকে ইউজ করতে হবে। এটা একটা ডেটা সেন্টারে কিন্তু শুধুমাত্র যে বেসিক পিডিইউ বা সুইচ পিডিইউ ইউজ হয় তা না। একটা ডেটা সেন্টারে এই তিন ধরনের পিডিইউ ইউজ হইতে পারে ডেটা সেন্টারের।
রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এখানে আমি এই পাঁচটাতে একটা ইয়ে রাখছি যে পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিটের যে কম্পোনেন্ট যেগুলো আছে, যেমন ইনপুট ব্রেকার বা সাবফিড ব্রেকার, প্যানেল বোর্ড যেগুলো, সেগুলো একটা ভিতরের ফ্রন্ট ভিউ, যেটা সামনে থেকে আমরা যেটা দেখতে পাই। সার্ভিস ডোর যখন আমরা এটা ওপেন করি, এই এই দরজাটা যখন ওপেন করা যায়, তখন এখানে বলছি যে এখানে কন্ট্রোল ক্যাবিনেট যেটা, সেটা এখানে থাকে। তারপরে মিটার বা কন্ট্রোল প্যানেল যেটা, সেটা এই যে ডোরের সাথে এটা লাগানো থাকে। আর ট্রান্সফরমারটার নিচের অংশে, রেয়ার ভিউ যেটা ওপেন ডোরের। আর সেকেন্ডারি কেবল যেটা, সেটা হচ্ছে উপরের এই প্যানেল। এটা হচ্ছে একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট, যেটা আমার এই র্যাকের মধ্যে থাকে, সেটার একটা ইমেজ এখানে আমরা এখানে পেলাম। তাহলে আমরা এই পর্যন্ত কয়টা জিনিস দেখলাম মনে আছে স্যারদের? আমরা র্যাকের যে কম্পোনেন্ট যেটা, একটা জিনিস আমরা এখানে দেখলাম। প্রথমত আমরা কি দেখছিলাম? প্রথমত আমরা দেখছিলাম যে র্যাকের প্যানেল অ্যান্ড ডোর। সেকেন্ডলি আমরা দেখলাম কেবল ম্যানেজমেন্ট, কেবল অ্যাক্সেসরিজ যেগুলো থাকে। থার্ডলি আমরা দেখছিলাম কুলিং সলিউশন। এবং এখন যেটা দেখলাম, সেটা আমরা দেখলাম কি, যে পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট। এরপরে আমরা যেটা এখানে থাকে, যে অংশটা থাকে, সেটা হচ্ছে আমার সিকিউরিটি কম্পোনেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। সিকিউরিটি কম্পোনেন্ট বলতে আমার যেমন এই লক ডোর, তারপর ইলেকট্রনিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, এগুলো হচ্ছে আমার সিকিউরিটি কম্পোনেন্টের মধ্যে পড়ে। লক ডোর দিয়ে আসলে আমরা কি করি? লক ডোরে আমার এখানে আমাদের মেন কাজ কি? যেমন আমার লক ডোরে এখানে যেগুলো হয়, সিম্পল লক ডোর মেকানিজম ফর ফ্রন্ট এন্ড রেয়ার ডোর। সামনে এবং পেছনে আমার এই লক ডোরটা থাকে। সামনে লক ডোর কারণ কি? সামনে লক ডোর মূলত দেখা যাচ্ছে যে যারা লেভেল 1 ইঞ্জিনিয়ার যারা, অথবা যারা মূলত এইগুলো অপারেটিং রিলেটেড কাজ করে, অপারেশনাল কাজগুলো করে ডে টু ডে অ্যাক্টিভিটিস এর জন্য, তাদের জন্য মূলত আমাদের এই ফ্রন্টের এই ডোরটা থাকে। সেখান থেকে অন করা, অফ করা, অথবা সেখান থেকে কোনো ভ্যালু দেখা। আর মেনটেনেন্স এর জন্য মূলত আমরা আবার এই ব্যাকডোর, পিছনের সাইডে আমার একটা ইয়ে থাকে, দরজা থাকে। তো পিছনের সাইডের দরজাটা আবার দেখবেন যে এখানে নেট, বা জালি আকারে দিয়ে দেওয়া থাকে। কারণ কি? কারণ এখান থেকে বাতাসের ফ্লোটা যেন বের হইতে পারে। আবার সামনের যেটা, সেটা ম্যাক্সিমাম টাইপের দেখবেন যে হয়তো এটা গ্লাস, অথবা এটা এমনই থাকে যেটা ভিজিবল থাকে। এটা হয়তো দেখা যাচ্ছে বাতাসের ফ্লো এখান থেকে হয় না, এরকম। ফ্রন্ট এবং রিয়ার ডোর, এই দুটাই আমার মেন কাজ হলো আনঅথরাইজ অ্যাক্সেস থেকে প্রিভেন্ট করা। Those people that have no permission to access the data center server or a rack. In these cases, we use the rack door lock. Unauthorized people যেন এটাকে কোনো মতেই যেন অ্যাক্সেস না করতে পারে, এটা ইনশিওর করার জন্য মূলত আমরা র্যাক ডোরটা ইউজ করি। আরেক ধরনের এ বলছে যে ইলেকট্রনিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম। ইলেকট্রনিক অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, এই কন্ট্রোল সিস্টেম গুলোতে আরএফআইডি, যেটা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, যেটা আরএফআইডি কার্ড, হ্যাঁ, রিডার এখানে থাকে, অথবা বায়োমেট্রিক স্ক্যানার থাকে। সো এই বায়োমেট্রিক স্ক্যানার অথবা আরএফআইডি, এটা ইউজ করার মাধ্যমে কি আমার দরজাটা ওপেন, কিছু ডিজিটাল লগে, ডিজিটালাইজড, যেটা, যেমন আমরা কি করি, আমরা লকের ক্ষেত্রে ম্যানুয়াল একটা, এখানে ফিজিক্যাল লক, তারপরে ডিজিটাল লক, এরপরে আমার থাকতে পারে যে বায়োমেট্রিক লক যেগুলো। ইলেকট্রনিক অ্যাক্সেস কন্ট্রোল যেটা, সেটা বায়োমেট্রিক এবং আরএফআইডি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমার এটা আমার মেনটেন। অনেক সময় দেখবেন শপিং মলগুলোতে ওই যে কাঁচের গ্লাস থাকে, যেটা অটোমেটেড গ্লাস, আপনি যাচ্ছেন বা মানুষের ছবি দেখতেছে, কোনো অবয়ব দেখছে, সাথে সাথে সে ওপেন হয়ে যাচ্ছে। দ্যাটস মিন ইটস কন্ট্রোল বাই দ্য সেন্সর। তো রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ঠিক এই ধরনের অ্যাক্সেস গুলো আমরা এখান থেকে করতে পারি। আর মনিটরিং সিস্টেমস যেটা, সিকিউরিটির জন্য মনিটরিং করা, যেটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা কারণ।
মনিটরিং এর মাধ্যমে আমরা দেখতে পারি যে আসলে আমার টেম্পারেচার কতটুকু, হিউমিডিটি, তারপর স্মোক, মোশন ডিটেকশন, এই ডিভাইস গুলো আমরা স্টাবলিশ করার মাধ্যমে আমরা সিকিউরিটির এনহ্যান্স করতে পারি, সিকিউরিটিটা বাড়াইতে পারি। এবং এনভায়রনমেন্টাল মনিটরিং, যেটা আমার কোথায় আসলে কোন লেভেলের প্রোটেকশন প্রয়োজন, কোন লেভেলের সিকিউরিটি এনশিওর করতে হবে, সেটা মনিটরিং এর মাধ্যমে। তো আমরা এখানে কিছু বিষয় করছি, যেমন অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমরা অনেক সময় আরএফআইডি টা আমরা ইউজ করি অ্যাসেট ম্যানেজমেন্টে। দেখবেন টেম্পারেচার কন্ট্রোল করা হয় এখানে, দ্যাটস মিন অল অফ দ্য সিকিউরিটি। এগুলো হচ্ছে মনিটরিং করার জন্য ইন্টিগ্রেটেড আইটি ম্যানেজমেন্ট, অ্যালার্ম ম্যানেজমেন্ট, পাওয়ার ম্যানেজমেন্ট, সিকিউরিটি, রিমোট মনিটরিং, তারপর হচ্ছে অ্যানালাইসিস। একটা অংশ হচ্ছে মনিটরিং এর জন্য, আর একটা হচ্ছে কন্ট্রোলের জন্য। আমরা এই র্যাকের সিকিউরিটি কম্পোনেন্ট গুলো আমরা সিকিউরিটি কন্ট্রোল গুলো আমরা ইউজ করি। নেক্সটে আমরা একটু দেখি, নেক্সট বলতে কত নম্বর তাহলে? 6 নম্বর, গ্রাউন্ডিং অ্যান্ড বন্ডিং কিটস। ডেটা সেন্টারের র্যাকের আরেকটা কম্পোনেন্ট হলো গ্রাউন্ডিং অ্যান্ড বন্ডিং কিটস। গ্রাউন্ডিং অ্যান্ড বন্ডিং কিটস এর মাধ্যমে আসলে কি করা হয়, এখানে র্যাক এবং ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো আসলে প্রপারলি গ্রাউন্ডেড করা আছে। যেমন আর্থিং এর বিষয়, এটা মানে ওয়েললি এটা ফ্যাসিলিটেড। আরেকটা হচ্ছে যে এইটা করার মাধ্যমে কি আমার যে সার্জ এবং স্যাক্স, দুই ধরনের কথা বলছেন। বিশেষ করে সার্জের জন্য যখন আমার ভোল্টেজটা খুব বেশি বেড়ে যায়, অতিরিক্ত যে কারেন্ট যেটা, সেটা যেন আমার গ্রাউন্ডে আমার নিয়ে যাওয়ার জন্য মূলত আমার এই ধরনের ইকুইপমেন্ট গুলো আমার প্রয়োজন, যেটাকে আমরা বলছি গ্রাউন্ডিং এন্ড বন্ডিং কিটস। লাইট এন্ড স্টিক, যেমন অনেক সময় বজ্রপাত হওয়ার কারণে অথবা পাওয়ার, ইলেকট্রিসিটি বা কারেন্ট বেশি হওয়ার কারণে আমার এটা আমাকে হেল্প করে। সেটার একটা আমি এখানে, এখানে রাখছি যে কিভাবে এটা নেগেটিভ, পজিটিভ বা গ্রাউন্ড আমার এটা করা হয়, সেটা এখানে রাখছি। 6, এটা হলো আমার 6 নাম্বার, যেটা গ্রাউন্ডিং এন্ড বন্ডিং। এরপরে আমরা যেটা দেখবো যে র্যাক কম্পোনেন্টের মধ্যে আর একটা থাকে যে ক্লাস্টার অ্যান্ড লেভেলিং ফিট। কাস্টার্স অ্যান্ড লেভেলিং ফিট। কাস্টার্স বলতে কি? কাস্টার্স বলতে এই যে চাকা দিয়ে আসলে রিমুভ করা, এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা এই কাস্টারটা আমরা ইউজ করি। হুইল, হুইল যেগুলো মূলত এই র্যাকটাকে এক জায়গা থেকে আর এক জায়গায় পজিশনিং করার জন্য অথবা মেনটেন্যান্সের জন্য আমরা যখন নিয়ে যাই, তখন সেটাকে আমরা বলি কাস্টার্স। এগুলো হচ্ছে কাস্টার্স এর হুইল। আর লেভেলিং ফিট বলতে আসলে আমার উঁচু নিচু অ্যাডজাস্ট করার জন্য। কারণ আমার ফ্লোর যেটা, সেটা কিন্তু আমি আসলে ওই যে লেজার লাইট দিয়ে কিন্তু আমি মেপে দেখতেছি, কিন্তু এটা 100-এ 100, এটা তো আমার করতে হবে। কারণ কোথাও উঁচু কোথাও নিচু যদি হয়, তাহলে কিন্তু আমার বিরাট সমস্যা। এখানে সমস্যা কি? কারণ আমার এইটা ওয়েটের সাথে আমার নির্ভর করে। ওয়েট, আমার যদি ওয়েট ম্যানেজ করার জন্য কিন্তু আমার এই লেভেলিংটা খুবই প্রয়োজন। এই জন্য আমার এই অ্যাডজাস্ট করার জন্য এই পাশে দেখেন স্ক্রু থাকে এখানে। এই স্ক্রুটা দেখা যাচ্ছে আমি কাছে উঁচু নিচু রিমুভাল করে আমি আমার পজিশনটা আমি সেট করতে পারি। এটা বলছে অ্যাডজাস্টেবল ফিট দ্যাট হেল্প স্টেবিলাইজ দ্য র্যাক once it is in place, স্পেশালি আনইভেন ফ্লোরের উচ্চতা নিচুতার কারণে আমরা এটাই। তাহলে আমরা ক্লাস্টার এন্ড ফিটস আমরা দেখলাম। তো মোটামুটি আমরা এই 7টা 8টা টাইপের আমরা কম্পোনেন্ট গুলো আমার একটা র্যাকের মধ্যে থাকে। আমার র্যাক যে ডিভাইসটা থাকে সেটার মধ্যে এইগুলো। সো এতটুকু পর্যন্ত আপনাদের স্যার কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা কি বোঝা যাচ্ছে কিনা স্যার? বুঝতে পারতেছেন? আজকে তো অনেকেই
কম আসছেন, আজকে মনে হয় কোনো প্রোগ্রাম টম আছে আপনাদের। ক্যাপ্টেন সাদাত স্যার, বুঝতে পারতেছেন? মাহবুব স্যার? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসলে এটা সম্পূর্ণ ক্লাসটা তো হচ্ছে মানে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আমরা যেটা থিওরি পড়তেছি, তাই না? প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এটা হলে মনে হয় যে আরো ভালো হইতো। হ্যাঁ, ভালো বলতে কি স্যার, এখন যখন আপনি ডেটা সেন্টারে ভিজিট করবেন বা দেখবেন, তখন কিন্তু ডিভাইস গুলো দেখলেই, মানে এখানে একটা চাকা লাগানো আছে কেন, আপনি দেখেই বুঝতে পারবেন, ও আচ্ছা, এটা তো এটা মুভেবল করা, এক জায়গা থেকে আর এক জায়গায় না, নিয়ে সেটা যাওয়া। ঠিক আছে। মানে এই ওই জন্য প্র্যাকটিক্যাল যদি ইকুইপমেন্ট গুলো যদি ফিজিক্যালি দেখা যায় তো তাহলে মানে আরো অনেক ইয়া হতো আর কি। আর হ্যাঁ, এমনি গুড আর কি, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। তাহলে আমরা নেক্সটে আর একটু যাই। নেক্সটে আমরা এখন যেটা দেখবো, ডেটা সেটের আসলে ফ্লোর প্ল্যান বা ইনস্টলেশন, যে লেআউট যেটা থাকে, তো লেআউট এটা আমরা এরকমই ফিগার আগেও আমরা একটা দেখছি। হ্যাঁ, একদম ইন্ট্রোডিউসিং ক্লাসে, ইন্ট্রোডাক্টরি ফ্লোর প্ল্যানের এখানে দেখেন আসলে একটা ডেটা সেন্টারের মধ্যে কি কি জায়গা থাকে, কোন কোন জায়গা থাকে। হ্যাঁ, যেমন এখানে আমার সার্ভার রুম, তারপরে র্যাকের জন্য র্যাক গুলো, রো, যে রো বা কলাম যেগুলো মেনটেন করা হয়, এখানে আমার নেটওয়ার্ক অপারেশন সেন্টার, পাওয়ার রুম। একটা জিনিস দেখছেন, এই পাওয়ার রুমটা কিন্তু একদম ফুললি সেপারেটেড ফ্রম দা সার্ভার রুম। পাওয়ার রুম গুলো সার্ভার রুম থেকে একদম আলাদা থাকে। এবং এর মধ্যে দেখেন যে আসলে কোনো জানালা অথবা কোনো স্পেস এখানে থাকে না। কারণ কি, পাওয়ার রুমে কোনো দুর্ঘটনা ঘটলে যেন সার্ভার রুমটাই আমার প্রবলেম না হয়। তো আমরা একটা একটা করে একটু দেখি যে আসলে আমার এই ইনস্টলেশন বা লেআউট ডিজাইনের মধ্যে মেনলি সাতটা জিনিস আমরা এখানে রাখি। যখন একটা র্যাক ইনস্টল করি বা লেআউটটা ডিজাইন করি, তখন আমরা সাতটা জিনিস মাথায় রেখে আমরা এই লেআউটটা আমরা ডিজাইন করে থাকি। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে সাইট প্রিপারেশন এন্ড ফ্লোর প্ল্যানিং। সাইট প্রিপারেশন এন্ড ফ্লোর প্ল্যানিং বলতে কি থাকে এর মধ্যে, যেমন আমি আগে চিন্তা করি যে আমার স্পেস কতটুকু পাবো। আমি আমার যে ডেটা সেন্টারটা তৈরি করার জন্য আমার পারমিশন পেয়েছি ম্যানেজমেন্ট থেকে, বা ম্যানেজমেন্ট আমাকে যে জায়গাটা দিচ্ছে, সেই জায়গার ক্ষেত্রে আমাকে দেখতে হবে আগে আমার স্পেসটা কতটুকু। উই হ্যাভ টু এভালুয়েট দ্য স্পেস ফার্স্ট অফ। স্পেসের ক্ষেত্রে আমাকে কি কি কনসিডার করতে হবে, যেমন এখানে আমার লোডিং, আমার যে ফ্লোরের লোডিং ক্যাপাসিটি কত হবে, আমার সেলিং এর হাইট কতটুকু হবে, এবং ওভারঅল আমার রুমের লেআউটটা কি হবে, এইটা আমাকে স্পেস ইভালুয়েট করার ক্ষেত্রে আমাকে দেখতে হবে। দেন আমাকে দেখতে হবে যে আমার যে র্যাক গুলো, র্যাকের যে লোকেশন, কারণ কি এই লোকেশনের উপর ভিত্তি করে আমার পাওয়ার সোর্স, আমার কুলিং সিস্টেম, আমার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমার ডিটারমাইন করতে হবে ডিপেন্ডিং অন দা র্যাক লোকেশন। তাহলে আমরা কিন্তু এখন আছি এই যে সাইট প্রিপারেশনের ক্ষেত্রে। হার্ডলি আমাকে দেখতে হবে যে আমার এই ফ্লোর লোডিং কনসিডারেশনটা কতটুকু। ফ্লোর লোডিং বলতে কি, যে আমার এই ফ্লোরে যে আমার ওয়েট, যেটা আমার র্যাক গুলো যেগুলো আছে, হ্যাঁ, এইগুলো টোটাল ক্যালকুলেশন হইতে পারে আমার এখানে, যেন ওভারলোডেড না হয়ে যেতে পারে। কারণ আমার যদি ওভারলোডেড হয়ে যায় তাহলে আমার কি হবে, আমার সেফটি হ্যাজার্ড হবে, আমার সেফটি ইনশিওর করা যাবে না। এন্ড ফাইনালি আমার এই যে স্পেসটা দিচ্ছি, এই স্পেসটা আসলে কতটুকু আমি অ্যাক্সেস করতে পারতেছি, কতটুকু ক্লিয়ারেন্স পাচ্ছি এখান থেকে। যেমন এখানে আমরা ফ্রন্ট এবং রেয়ার সাইটের ক্ষেত্রে আমরা যখন র্যাক ক্লিয়ারেন্স এর কথা চিন্তা করি, তখন ফ্রন্ট এন্ড রেয়ার, এই দুইটা সাইটে আমার কত থাকে, মিনিমাম আমার 3 ফিট আমার এখানে জায়গা থাকতে হয়। মিনিমাম 3 ফিট আমার জায়গা থাকতে হয়। যেন 3 ফিট জায়গা না হলে তো আসলে আমি এটার ভিতর দিয়ে তো আমাকে যেতে হবে, মেনটেনেন্স করতে হবে। এখন অ্যাটলিস্ট 3 ফিট জায়গা যদি না থাকে, তাহলে একজন মানুষ কিভাবে যাবে, এখন মেনটেন্স করবো কিভাবে, একটা সার্ভার বের করে আনবো কিভাবে। তাহলে আমাকে এই জায়গাগুলোকে কনসিডার করতে হবে যে আমার সাইট
প্রিপারেশন অ্যান্ড ফ্লোর প্ল্যানিং এর ক্ষেত্রে। সেকেন্ড নাম্বার যেটা বলতেছে সেটাকে আমরা বলতেছি যে র্যাক অ্যাসেম্বলি অ্যান্ড পজিশন। তো র্যাক অ্যাসেম্বলি অ্যান্ড পজিশনিং এর ক্ষেত্রে কিন্তু এর আগে একটা পয়েন্ট বললাম যেটা আমার ক্লিয়ারেন্স 3 ফিট ক্লিয়ার থাকতে হবে। ঠিক একইভাবে র্যাক অ্যাসেম্বলি এবং পজিশনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি যে ফ্রেম র্যাক ফ্রেম যেটা আছে, হুম, এটা কিন্তু আগে থেকে কোনো অ্যাসেম্বল করা থাকে না। এটা আমার ম্যানুফ্যাকচারারকে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবেও কিন্তু তারা তৈরি করবে। এটা এই এই র্যাক গুলো দেখবেন যে ডেটা সেন্টারের আসলে এত কস্টলি কেন? অথবা এই যে আমরা ডেটা সেন্টার বাদেন এই যে র্যাক বা ইয়ে, আমরা এরকম র্যাক বা ফ্রেম ইউজ করি লিফটের ক্ষেত্রে। আমরা যখন লিফট পারচেস করি তখন কিন্তু যেগুলো আমরা আসলে একদম অরিজিনাল জায়গা থেকে নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করে, লিফটের যে ইঞ্জিনিয়ার আছে ওনারা আসে, সে আসলে আমার স্ট্রাকচারটা দেখে কতটুকু এটা আমার ফাঁকা জায়গা আছে, ওপেন স্পেস কতটুকু আছে। ডিপেন্ডিং অন দ্য ওপেন স্পেস দে প্রিপেয়ার দ্য quotation, they prepare the physical structure of the lift or rack। এই অনুযায়ী তারা ওই যে দেশ থেকে আমরা ভিয়েতনাম বলি, আমরা চায়না বলি, বা কোরিয়ান লিফট বা ডিভাইস বলি, অথবা এই র্যাক গুলো যেখান থেকে, ভিয়েতনাম থেকে যেখান থেকেই নি না কেন, ওই সাইজটা তাদেরকে পাঠিয়ে দেওয়া লাগে। আমার সাইজের ওই অনুযায়ী তারা আপনার জন্য এটা প্রিপেয়ার করে তারপরে আপনাকে পাঠাবে। দ্যাটস ওয়াই আপনার এটা অ্যাসেম্বলির ক্ষেত্রে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আপনার বোল্ট বা স্ক্রু যেগুলো আছে এগুলো যেন মানে সিকিউরলি এটা ফার্স্ট হ্যান্ড থাকে। এগুলো যেন এমন ভাবে থাকে এগুলো রিমুভ করা যায়, রিমুভেবল করা যায়, উঁচু নিচু করা যায়, সেগুলো এই ধরনের বিষয়গুলো যদি থাকতে সেটা আমাকে ইনশিওর করতে হবে। র্যাকের যে অ্যাক্সেসরিজ যেগুলো আছে, হ্যাঁ, পজিশনিং এর ক্ষেত্রে আমাকে ওই ওই অ্যাক্সেসরিজ গুলো দেখতে হবে। আমার পিডিইউ যেটা, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট যেটা, বা কেবল ম্যানেজমেন্ট প্যানেল যেগুলো, হুম, তারপরে আমার ব্যাক এবং ফন্ট সাইজে পজিশনিংটা ফাইনাল লোকেশন অনুযায়ী ঠিক আছে কিনা, সেইগুলো আমাকে এই র্যাক অ্যাসেম্বলি অ্যান্ড পজিশনিং এর ক্ষেত্রে আমাকে এটা চিন্তা করতে হবে। পাওয়ার এন্ড কুলিং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এগুলো কিন্তু আমরা এর আগে দেখে আসছি এই ডিভাইস গুলো কি কি কাজে লাগে। আর এখন আমরা দেখতেছি যে আসলে এই ডিভাইস গুলো থেকে উম, মানে আসলে আমরা আমাদের ডেটা সেন্টার বা আমাদের সার্ভারে কিভাবে ইনস্টল করতেছি সেটা একটু দেখাচ্ছি। তো পাওয়ার এন্ড কুলিং এর ক্ষেত্রে আমাকে এখানে কি দেখতে হবে, যেমন এখন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্ল্যানিংটা আমার থাকতে হবে, এবং প্ল্যানিং অনুযায়ী আমার পাওয়ারের লোড অনুযায়ী বা কতটুকু রিডান্ডেন্সি এখান থেকে এনশিওর হবে, সেই অনুযায়ী আমাকে অ্যাপ্রোপ্রিয়েট পিডিইউ, যেটা আমরা 3 টাইপের কিন্তু পিডিইউ দেখছিলাম, হ্যাঁ, তো এই অ্যাপ্রোপ্রিয়েট পিডিইউটা আমাকে এখানে সেট করতে হবে। আমি এখানে ফিক্সড যেটা স্টেট ফরওয়ার্ডটা করব কিনা, এখানে মিটারড ওইটা আমরা করব কিনা, অথবা ফ্লেক্সিবল যেটা রিমোট অ্যাক্সেসের জন্য কোনটা করব, এইটা আমরা ডিপেন্ড করবে আমার সিচুয়েশন, আমার নিড, আমার এফিসিয়েন্সি কতটুকু সেটার উপরে। তাহলে পাওয়ার ডিস্ট্রিবিউশন প্ল্যানিংটা আমি করি কোনটা, পাওয়ার এন্ড কুলিং ইন্টিগ্রেশনের মধ্যে। আর কুলিং কনসিডারেশনের ক্ষেত্রে কি দেখবো, যে আমি কি এমন জায়গায় এটাকে পজিশনিংটা করতে হবে যেন আমার কুলিং সিস্টেম যেটা সেটা যেন এফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে কি, এফিসিয়েন্ট মানে আমাকে ম্যাক্সিমাম আউটপুটটা যেন এফিসিয়েন্সিটা এনশিওর করতে। কারণ এখানে আমার কিছু গরম বাতাস থাকবে, ঠান্ডা বাতাস থাকবে, গরম বাতাসটা এখান থেকে বের করে দিতে হবে, ঠান্ডা বাতাসটার ফ্লোটা যেন সব জায়গায় যাইতে পারে। ঠিক এইভাবে আমার এই ইনস্টলেশনটা করতে হবে, কুলিং কনসিডারেশনটা। আর এয়ার ফ্লো ম্যানেজমেন্ট, এটা যদি আমার ঠিকঠাক মতো না হয় তখন কিন্তু আমরা আরো প্রবলেম হবে। দেখা যাচ্ছে হিট বেশি হয়ে যাচ্ছে, অথবা কোনো জায়গায় বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, তার কারণে আমার হিউমিডিটি, অথবা দেখা যাচ্ছে আমার যে ডেটা সেন্টার আছে, ডেটা সেন্টার যে গ্লাস আছে এই গ্লাসে পানি জমে যাচ্ছে, হ্যাঁ, ভিতরে অনেক ধরনের প্রবলেম থাকে। এই জন্য এই এয়ার ফ্লো বা কুলিং এর পাশাপাশি দেখবেন যে আমরা নেক্সটে যখন পড়বো তখন অনেক সময় কুলিং টুলিং কাজ করে না, হ্যাঁ, পাওয়ার সিস্টেম কাজ করতেছে না, ডেটা সেন্টার গরম হয়ে যাচ্ছে বা ঠান্ডা হয়ে যাচ্ছে।
এই জন্য ওইখানে আবার ফ্যানের, হ্যাঁ, বড় বড় ফ্যান, মানে ফিজিক্যাল ফ্যান যেগুলো, সিলিং না, মানে ওই স্ট্যান্ড ফ্যান ওর মধ্যে রাখতে হয়। আমরা যেরকম লাইটিং এর মধ্যে পড়ছিলাম না, যে লাইটের ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল কিছু লাইট রাখতে হয়, যে অনেক সময় ইলেকট্রিসিটি চলে গেল তো, বা একদম ব্ল্যাক আউট হয়ে গেল, তখন তো আসলে ওইগুলো আমরা কিভাবে দেখবো, তখন ওই লাইট গুলো আমার প্রয়োজন। পাওয়ার অ্যান্ড কুলিং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই তিনটা জিনিস, যে আমার পাওয়ার ডিস্ট্রিবিউশনের জন্য খুব ভালো প্ল্যানিং থাকতে হবে এখানে, কুলিং কনসিডারেশনের জন্য আমার পজিশন কোনটা হবে সেটা চিন্তা করতে হবে, এবং আমার ইয়ার ফ্লোটা যেন পারফেক্টলি হয়, এই জন্য আমার স্পেস যেটা, ইকুইপমেন্টের সাজানো যেটা, হ্যাঁ, সেগুলো আমাকে এখানে ম্যানেজ করতে হবে। 4 নম্বরে কি, যে কেবল ম্যানেজমেন্ট বেস্ট প্র্যাকটিস। কেবল ম্যানেজমেন্টের জন্য আমরা কয়েকটা ওয়ে আমরা এখানে দেখছিলাম। একটা দেখছিলাম যে স্ট্রাকচার্ড কেবলিং, যেটা স্ট্রাকচার্ড কেবলিং কি, স্ট্রাকচার্ড কেবলিং এটা পাওয়ার এবং নেটওয়ার্ক, যেমন আমার পাওয়ার কোন সাইডে ছিল, লেফট সাইডে, আর ডেটার জন্য যে কেবল সেটা রাইট সাইডে ছিল। তো যখন আমি স্ট্রাকচার্ড কেবলিং এ করি, তখন পাওয়ার এবং নেটওয়ার্ক কেবল যেটা, এটা অর্গানাইজেশনের এটা ইনশিওর করে যে একটা নিট অ্যান্ড ক্লিন, বা একটা মানে যতটুকু দেওয়ার দরকার অর্গানাইজেশনের লেআউট অনুযায়ী এটা ডিফাইন করা, এটা ইজিলি আইডেন্টিফাই করার জন্য এবং মেনটেনেন্স করার জন্য আমরা অনেক সময় এই স্ট্রাকচার্ড কেবলিংটা আমরা ইউজ করে থাকি। ভার্টিক্যাল এবং হরিজেন্টালি ম্যানেজ করার ক্ষেত্রে আমরা দেখছিলাম যেটা, যে ভার্টিক্যাল এবং হরিজেন্টালি যখন আমরা এটা সেট করি, এর সুবিধা হলো কি, আমার এয়ার ফ্লো যেটা, এই এয়ার ফ্লোটা এনশিওর করে, এবং আমার কেবলের ড্যামেজ হয়ে যায় অনেক সময়। এই ড্যামেজ ড্যামেজ হয় কখন, যেমন প্রতিনিয়ত দেখা যাচ্ছে আমার এখানে গরম বাতাস আসতেছে, গরম হচ্ছে, এনভায়রনমেন্ট হট, এরকম সিচুয়েশনে কিন্তু আমার কেবলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, আমার ডেটা লস হইতে পারে, হ্যাঁ, প্রবলেম গুলো আমার হয়। দ্যাটস ওয়াই হরিজেন্টাল এবং ভার্টিক্যাল কেবল ম্যানেজমেন্ট, যদি আমি যদি আমি ভার্টিক্যাল দিই, তাহলে তো আমার এটা হবে, সব যদি আমি ভার্টিক্যালি এটা সেট করি সেটা হবে না। এই জন্য আমরা হরিজেন্টালি কোনগুলো, আমরা পাওয়ার কেবল গুলো, ওই ডেটা কেবল যেগুলো সেগুলো হরিজেন্টালি, আর পাওয়ারের জন্য যেটা সেটা আমরা ভার্টিক্যাল আমরা এটা করি, যেটা আমরা একটু আগে আমরা এখানে দেখছি। আর পাওয়ার এবং ডেটা কেবল সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমরা অডিটের ক্ষেত্রেও যে আগে দেখি, পাওয়ার এবং ডেটা কেবল যেটা, এইটা যেন ডিফারেন্ট থাকে, এটা যেন ডিফারেন্ট থাকে। কারণ কি, কারণ যখন পাওয়ার কেবলের পাশে ডেটা কেবল থাকবে, তখন কিন্তু এখানে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স যেটা, এইটা কিন্তু প্রচুর পরিমাণে হয়, যার কারণে আমার এখানে ডেটা লস, ডেটার মানে টেম্পার বা মডিফিকেশন, এগুলো ডেটা মানে তো 0 আর 1। তো আমার এই ইএমআই যেটা, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এটা প্রিভেন্ট করার জন্য, এটা অ্যাভয়েড করার জন্য মূলত আমার পাওয়ার লাইন এবং ডেটা কেবল যেটা, সেটা ডিফারেন্ট থাকে, টোটালি আমার এই দুইটা আলাদা থাকে। তো 5 নম্বর কি, 5 নম্বরে আমরা এখানে দেখছি যে ইকুইপমেন্ট ইনস্টলেশন ইন র্যাক। ইকুইপমেন্ট গুলো যখন আমরা ইনস্টল করব র্যাকে, তখন আমাদের কি কি করণীয়, আমরা কোন জায়গা থেকে আসলে আমরা ইনস্টল করা শুরু করবো, একর উপর থেকে না নিচ থেকে? ডেফিনেটলি আমরা বটম টু টপ, নিচ থেকে আমরা এই সার্ভার গুলো, র্যাকের ইকুইপমেন্ট গুলো, এগুলো দিতে দিতে তারপর আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। এখন একটা র্যাক আছে হয়তো 5টা সার্ভারের জন্য, 5টা ট্রে আছে, তাহলে আমার এখন বর্তমান 2টা সার্ভার আছে। সো আমি এই 2টা সার্ভার নিচ থেকে আমি সেট করব, উপরের 3টা আমার ফাঁকা থাকবে। এই জন্য আমার নিচ থেকেই এগুলো আমাকে সেট করতে হবে, আর আস্তে আস্তে উপরের দিকে যেতে হবে। আসলে এইটা করলে সুবিধা কি, এটা সুবিধা হলো, উপরে যদি আপনি হেভি জিনিসগুলো আপনি সেট করেন, তখন এটা ব্যালেন্সটা ঠিক থাকে না, ইমব্যালেন্স হয়ে যায়। অনেক সময় তো আমরা বলি না যে আতকোয়ার, অথবা কোনো ধরনের কোনো মুভমেন্টের কারণে যদি এরকম হয়, উপরের দিকে ভার আছে নিচের দিকে কম, তখন কি হবে, তখন তো এটা চ্যাপ্টা হয়ে যাবে। এটা মানে যদি এটা কোনো ডিজাস্টার হয়, এটা চ্যাপ্টা হয়ে যাবে, কারণ উপরের লোডটা সে এইভাবে নিতে পারবে না। বাট আপনি নিচ থেকে যখন এ করতেছেন, তখন সেটা পারফেক্টলি।
ওয়েট ডিস্ট্রিবিউশন যেটা, সেটাও আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যেমন ওয়েব ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হেভি ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো যদি আমি সবসময় একটা সাইডে দিই বা একটা লেভেলে আমরা র্যাকে দিই, তাহলে কিন্তু ওই সাইডটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওয়েট ডিস্ট্রিবিউশনের এইখানে আমাকে চিন্তা করতে হবে আমার ইকুইপমেন্ট যেগুলো আছে সেই ইকুইপমেন্ট গুলো যেন সিকিউর থাকে। যেমন আমার এখানে আমি একটা স্ক্রু লাগালাম, স্ক্রুটা এমন ভাবে লাগালাম যে আসলে এটা দেখা যাচ্ছে আর একটা ডিভাইসের জন্য এটা সবসময় একটা প্রেসার ক্রিয়েট করে আছে। আমি সার্ভার, সুইচ অথবা অন্যান্য ইকুইপমেন্ট যেগুলো রাখতেছি একটা র্যাকে, সেগুলো যেন আমি মানে সিকিউরলি রাখি। এটা যেন আসলে মানে মুভেবল না হয়। নাড়াচাড়া লাগলে দেখা যাচ্ছে কেবল ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, এরকম যেন না হয় সেটা এনশিওর করতে হবে। হ্যাঁ, আমার এই মুভ যেন না করে। আর একটা ইয়ে হয় যে অনেক সময় দেখা যায় ভাইব্রেশনের কারণেও কিন্তু এটা রিপ্লেস হয়ে যেতে। ইকুইপমেন্ট ইনস্টলেশনের ক্ষেত্রে মোটা দাগের আমাদের এই তিনটা জিনিস দেখতে হবে যে আমার নিচ থেকে ইকুইপমেন্ট গুলো আস্তে আস্তে সাজাইতে সাজাইতে উপরের দিকে যাইতে হবে, ওয়েটটা পারফেক্টলি ডিস্ট্রিবিউট করতে হবে, এন্ড ফাইনালি যেটা বললাম যে আমার ইকুইপমেন্ট যেগুলো সেগুলো সিকিউরলি এটা মেনটেন করতে হবে, সিকিউরলি সেট আপ করতে হবে, যেন ভাইব্রেশন অথবা কোনো মুভমেন্ট, হ্যাঁ, যেন এটা না হয় সেটা আমাকে ensure। 6 নাম্বার যেটা বলছে যে এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্টাল মনিটরিং অ্যান্ড ম্যানেজমেন্টের এখানে এনভায়রনমেন্ট রিলেটেড বিষয়গুলো আছে। এনভায়রনমেন্ট মনিটরিং করার জন্য আমরা কি ইয়ে করতে পারি, আমাদের হয়তো কোনো এখানে ডিসপ্লে বোর্ড থাকতে পারে, মনিটরিং সেন্সর আমরা এখানে সেট করতে পারি, যেমন টেম্পারেচার মনিটরিং করার জন্য, হিউমিডিটি অথবা এয়ার ফ্লোটা ঠিক আছে কিনা, পাওয়ার কনজাম্পশনটা প্রতিটা র্যাকে রাইট হচ্ছে কিনা, সেগুলোর জন্য আমরা বিভিন্ন ধরনের সেন্সর বসাইতে পারি। তো এই সেন্সর গুলো যখন আমরা প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা র্যাকের জন্য ইন্ডিভিজুয়াল লাগাবো, তখন আমরা এই সেন্সর গুলোকে কন্ট্রোল করে আমরা একটা মনিটরিং ড্যাশবোর্ডের মধ্যে আমরা নিয়ে যেতে পারি, যে ড্যাশবোর্ড থেকে আসলে আমরা রিয়েল টাইম অ্যালার্ট যেগুলো জেনারেট হচ্ছে ইজিলি এই অ্যালার্ট গুলো আমরা দেখতে পারি বা ম্যানেজ করতে পারি। তাহলে এনভায়রনমেন্টাল মনিটরিং এর ক্ষেত্রে আমার সেন্সর একটা ইম্পর্টেন্ট বিষয়। আরেকটা বিষয় হলো কি, আমাকে কিন্তু সব সময় মাথায় রাখতে হবে, due to the requirement of management, depending on the RTO or RPO, we have to set the redundancy. We have to make the plan for the redundancy. এই রিডান্ডেন্সি থাকলে কি হবে, কোনো কারণে কোনো একটা সিস্টেম যদি ফেল করে, অল্টারনেট যেটা আছে সেটা থেকে যেন আমি আমার কাজটা চালাই নিতে পারি, অল্টারনেট যেটা আছে সেটা যেন আমার সার্ভিসটা এনশিওর করে। তো পর্যাপ্ত রিডান্ডেন্সি, বিশেষ করে পাওয়ার এবং কুলিং সিস্টেম যেটা, পাওয়ার এবং কুলিং সিস্টেমের এই রিডান্ডেন্সিটা যদি ঠিকঠাক থাকে, তাহলে পোটেনশিয়াল ফেলিওর যেটা, যেটা আমার অর্গানাইজেশনের আপ টাইমকে, হ্যাঁ, কোনো এইটাকে কোনো ইফেক্ট পড়বে না, সেটা আমাকে এনশিওর করতে হবে। সেন্সর সেটআপ এবং রিডান্ডেন্সি, এই দুইটা মূলত আপনার এনভায়রনমেন্টাল এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা অডিট করার সময় বা আমরা কোনো কিছু ইনস্টল করার সময় আমরা এই জিনিসগুলোকে বেশি কনসার্ন বা দিয়ে থাকি। আর 6 নাম্বার গেল, আমরা 7 নাম্বার যেটা লাস্ট, যেটা আমরা লেআউট ডিজাইনের ক্ষেত্রে চিন্তা করি, সেটা হচ্ছে ডকুমেন্টেশন আর লেভেল। আমরা আমাদের আহ, দেশের পার্সপেক্টিভে যদি বলি, আমরা অ্যাজ এ আইটি পার্সোনাল আমার নিজেকেও ইনক্লুড করে যদি আমি বলি, আপনি আমাকে 5 ঘন্টা কোডিং করতে দেন, আমি 5 ঘন্টা কোডিং করতে খুব এনজয় করতে। আপনি আমাকে 5 ঘন্টার কোনো কাজ মনিটরিং করতে দেন, আমিও এটা এনজয় করি। কিন্তু ডকুমেন্টেশন যেটা, সেটাই আমাদের খুব দুর্বল। আমাদের খুব দুর্বল। স্টুডেন্টদেরকে সব ধরনের কাজ দিবেন, পড়াশোনা বাদ দিয়ে দেখবেন সব কাজ করতে তারা খুব মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কিন্তু পড়াশোনার কথা যখন বলবেন তখন দেখবেন যে তাদের এটা ভালো লাগে। তারা সব ধরনের কাজ করবে, পড়াশোনা করতে এইটাই হচ্ছে তাদের জন্য সব থেকে কষ্ট। ঠিক একইভাবে আমাদের আইটি প্রফেশনাল যারা আছি, তাদের জন্য এই ডকুমেন্টেশনটা এটা বিরাট একটা ঝামেলার কাজ মনে করি। বাট
এটা যে কত ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা কমপ্লায়েন্স রেগুলেশন, এইগুলোর জন্য আসলে এই ডকুমেন্টেশনটা সব সব থেকে প্রয়োজন। একটা পিপল সারা জীবন কিন্তু একটা জায়গায় জব করে না, তার জব ট্রান্সফারেবল, তার রিটায়ারমেন্ট আছে, কন্ট্রাক্টটা শেষ হইতে পারে, বাট ডকুমেন্টেশনটা যদি প্রপারলি আমরা না করি, তাহলে কিন্তু কোনো মতেই আসলে আরেকজন ওনার রিপ্লেসমেন্টে যখন আসবেন, তখন কিন্তু আর এটা উনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, বা এটা বোঝার জন্য ওনার অনেক প্রবলেম। যার কারণে এই ডকুমেন্টেশন খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যদি আর এর যে লেআউট যেটা আছে, এই লেআউটটা আমাকে ঠিকঠাক মতো এটা ডকুমেন্টেশন করতে হবে। এবং অনেক সময় কিন্তু অনেক ধরনের লেআউট চেঞ্জ হয়। যেমন মনে করেন যে আপনি 5টা সার্ভারের জন্য 5টা বা 5টা র্যাক আপনি এস্টাবলিশ করলেন, এবং 3rd নাম্বার র্যাকে আপনি সুইফটের সার্ভারটা রাখলেন, অথবা আপনি আপনার ইআরপির সার্ভারটা আপনি 3rd নাম্বার র্যাকে রাখলেন। এখন 3rd নাম্বার র্যাকে এটা আপনার লেআউটের ডিজাইন অনুযায়ী এটা আছে। আপনি এর মধ্যে দেখা গেল যে আপনার ম্যানেজমেন্ট বা আপনার বস আপনাকে বলছে, আচ্ছা 3rd নাম্বার র্যাকে প্রবলেম হচ্ছে, ওটা ইলেকট্রিসিটি, ওটা পাওয়ার ফ্লাকচুয়েট করতেছে, এটা আপনি রিপ্লেস করে 4 নাম্বার র্যাকে নিয়ে যান। তাহলে আপনি 3rd নাম্বার থেকে 4th নাম্বারে নিয়ে গেলেন। এখন যদি আপনি আপনার মেন ডকুমেন্টের মধ্যে এটা আপডেট না করেন, তাহলে পরবর্তীতে যারা মেনটেনেন্সের জন্য আসবে, তারা তো আসলে মানে মনে করো হ্যাঁ এটা কোন জায়গায় কি আছে, তারা কিন্তু বুঝে উঠতে পারবে না। বা কোনো হ্যাজার্ড যদি হয়, কোনো ধরনের কোনো ডিজাস্টার যদি ঘটে, তাহলে কিন্তু এগুলো আমরা ম্যানেজ করতে পারবো না, মেনটেন করতে পারবো না। কারণ কি, এটা লেভেলিং ট্যাগিং বা এটা এগুলো পারফেক্টলি এটা যদি না করা থাকে, যার কারণে ডকুমেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট। যে না, আমাদের র্যাকের লেআউটের মধ্যে বিশেষ করে আমার আহ, কোন লোকেশনে কোন ইকুইপমেন্টটা আছে, কেবলিং পাথ কোন জায়গা থেকে কিভাবে যাচ্ছে, পাওয়ার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে, এইগুলো এনশিওর করতে হবে। এগুলো যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমাদের ফিউচারে এটা এক্সপেনশন বলেন, এই এক্সপানশন অথবা মেনটেনেন্স বা ট্রাভেল শুটিং যেটাই করি না কেন, সেটা আমরা সহজে আমরা করতে পারবো। আদারওয়াইজ এটা কোনো মতে এটা আমাদের দ্বারা সম্ভব হবে না। আরেকটা বিষয় আমাদেরকে এই লেভেলিং এর ক্ষেত্রে ইনশিওর করে, প্রত্যেকটা ডিভাইসকে আমার লেভেলিং করা উচিত। প্রত্যেকটা ডিভাইসকে লেভেলিং কেন করি? কারণ এটা ইনভেন্টরির মধ্যেও পড়ে। অ্যাসেট ইনভেন্টরি তৈরি করি, ইনভেন্টরি তৈরি করার পরে অ্যাসেট গুলোকে আমরা ক্লাসিফাই করি, কোনটা মোস্ট ইম্পর্টেন্ট কোনটা লেস্ট ইম্পর্টেন্ট, সেইগুলো অনুযায়ী আমরা সেগুলোকে প্রোটেকশন এনশিওর করতে পারি, রিডান্ডেন্সি এনশিওর করতে পারি। তো লেভেলিং গুলো করার কারণে যেমন আমাদের কি কি বিষয় আমরা লেভেল করতে পারি, যেমন সব ধরনের ইকুইপমেন্ট যেগুলো আছে, আমার কেবল যেগুলো আছে, টেলনেট, বিডিকম বা কোন কোম্পানি থেকে কোনটা আসছে, সেটা যদি লেভেলিং করা থাকে, ইজিলি আপনি কোনো লাইন যদি ডাউন থাকে, আপনি এটা ফাইন্ড আউট করতে পারবেন। ইকুইপমেন্ট গুলো, কেবল গুলো, পিডিইউ যেগুলো আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট যেগুলো আছে, বা প্যানেল, এইগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এগুলো লেভেল করতে হবে। এবং এই লেভেল গুলো যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সব থেকে প্রবলেম যেটা হয়, সেটা কিন্তু হিউম্যান এরর। মেনটেনেন্স করার ক্ষেত্রে আমাদের হিউম্যান এররটা সব থেকে বড় ইম্প্যাক্ট ফেলে এই লেভেলিং করার ক্ষেত্রে। তো এই হিউম্যান এরর যদি আমরা কমায় আনতে চাই, রিডিউস করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন প্রত্যেকটা ডিভাইস, প্রত্যেকটা ইকুইপমেন্ট, একটা র্যাকের যেগুলো আছে, সেগুলোকে প্রপার লেভেলিং করা। সেটা বিভিন্ন কালার কম্বিনেশনের স্টিকার হইতে পারে, ট্যাগ হইতে পারে। এটা হচ্ছে ডিপেন্ড করবে যে আপনি কোন ভাবে এগুলোকে মানে মার্কিং করতেছেন। তাহলে আমরা র্যাক ইনস্টলেশন এবং লেআউট ডিজাইনের ক্ষেত্রে আমরা মূলত এই যেগুলো আমরা দেখলাম, আমরা আজকে লাস্টের একেবারে লাস্টে একটা জিনিস দেখব, যে আমরা তো এগুলো দেখলাম, এখন আসলে বেস্ট প্র্যাকটিসটা আসলে কেমন হওয়া উচিত আমাদের যে ডেটা সেন্টারের ক্ষেত্রে, ডেটা সেন্টার ম্যানেজমেন্টের, র্যাক ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস যেগুলো থাকা উচিত, বা আমাদের বেস্ট প্র্যাকটিস যেগুলো করা উচিত, সেগুলো আমরা করতে পারি। বেস্ট প্র্যাকটিস হলো র্যাক লোড, যেটা 1 নম্বরে আমরা রাখছি, পারফেক্টলি ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার করতে হবে।
জাস্ট এটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস বলতে আমরা এই এতক্ষণ যা পড়লাম সেগুলো আমরা একটু রিকল করবো, নাথিং এলস। তাহলে আমরা র্যাকের লোড ম্যানেজমেন্টের জন্য কি করব, যে এটা আমার ওয়েট ডিস্ট্রিবিউশনটা পারফেক্টলি করতে হবে, ইকুইপমেন্ট গুলো নিচ থেকে ইনস্টল করতে করতে উপরের দিকে যেতে হবে। এবং আমার আরেকটা জিনিস চিন্তা করতে হবে যে আমার এই র্যাকটার জন্য কত ওয়েট লিমিট দেওয়া ছিল, ওই ওয়েট লিমিটের বাইরে যাচ্ছে কিনা সেটাও আমাকে চিন্তা করতে হবে। তিনটা জিনিস আমাকে এখানে করতে হবে। কেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি কি করলাম, যে ভার্টিক্যাল বা হরিজন্টাল কেবল কিভাবে আমরা রাখবো। যেমন হরিজন্টালি আমরা রাখছি কি ডেটা কেবল গুলো, ভার্টিক্যালি আমরা পাওয়ার কেবল যেগুলো, লেফট সাইডে পাওয়ার কেবল গুলো আর রাইট সাইডে মূলত আমরা ডেটা কেবল গুলো আমরা রাখতেছি। পাওয়ার কেবল যেগুলো থাকবে অবশ্যই ডেটা কেবল থেকে এগুলো আলাদা থাকতে হবে, কারণ কি এইগুলোর মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স করে। দ্যাটস ওয়াই টু প্রিভেন্ট দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স we have to separate power and data cables. এইখানে কেবল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটু আগেই পড়লাম যে এখানে লেভেলিং করতে হবে এবং ডকুমেন্টেশন করে রাখতে হবে। এবং আরেকটা জিনিস এখানে আমার করতে হবে, যে অনেক সময় দেখা যাচ্ছে এই এই কেবল গুলো ওভার টাইটিং করে, মানে এই যে দেখছেন এখানে এই যে এ, বাধা যেগুলো, এটা যেন এমন ভাবে না হয়ে যায় যে আসলে এমন, মানে আপনি পেঁচায়ে এমন কঠিন ভাবে এটা বাঁধছেন যে আসলে দেখা যাচ্ছে যে এই এর যে প্লাস্টিক যেটা সেই প্লাস্টিকটা ছুটে যাচ্ছে অথবা কোনো একটা এখন হচ্ছে। তো যখন আমরা এরকম মানে খুব কঠিন ভাবে কেবল গুলো বাঁধি তখন এই যে ইয়ার ফ্লো যেটা, হ্যাঁ, বাতাসের এটাও তো, এই কেবলটাও তো গরম হইতে পারে, এরও তো একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকা উচিত। সো ডেটা ফ্লো, এয়ার ফ্লো যেটা, এয়ার ফ্লোটাও যেন একটু মেনটেন থাকে, মানে এটা যেন ঠিক থাকে। এই জন্য আমরা ওই ওভার টাইটিং কেবল টাইটস যেটা, এটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা হচ্ছে আমরা কেবল ম্যানেজমেন্ট। আর কুলিং এর ক্ষেত্রে আমরা কি কি দেখলাম, যেমন এখানে হট অ্যারাইসেল বা কোল্ড অ্যারাইসেল কন্টেইনমেন্ট যেটা, গরম বাতাস বের হবে কোন দিক দিয়ে, ঠান্ডা বাতাস কোন দিক দিয়ে ঢুকবে, সেই সেট আপটা এখানে করতে হবে। যদি এইটা আমরা এনশিওর করতে পারি তাহলে কুলিং এর এফিসিয়েন্সি যেটা সেটা আমরা এনশিওর, ম্যাক্সিমাম আউটপুটটা আমরা এনশিওর করতে পারি। তারপরে আমরা এই যে ব্লাঙ্কিং প্যানেল যেগুলো আমরা দেখছিলাম, যে অপটিমাল এয়ার ফ্লো মেনটেনেন্স করার জন্য আমরা ব্লাঙ্কিং এয়ার ফ্লোটা আমরা এখানে রাখতে পারি, যে হট এয়ার থেকে আমার র্যাক গুলোকে প্রিভেন্ট করার জন্য। টেম্পারেচার এবং হিউমিডিটি, এটা কুলিং এর ক্ষেত্রে অবশ্যই এটা মনিটর করতে হবে, কারণ হিউমিডিটি বেড়ে গেল অথবা টেম্পারেচার বেড়ে গেল তাহলে তো এখানে ফায়ারিং হবে, এখানে স্পাইক হবে, স্প্লঙ্গর সৃষ্টি হবে। এটা মনিটরিং আনতে হবে। এবং এখানে প্রত্যেকটা র্যাকের জন্য কুলিং সলিউশন পারফেক্ট যেটা, সেটা আমাকে করতে হবে। আমার যদি হাই ডেন্সিটি র্যাক হয় তাহলে আমাকে এখানে কুলিং ইউনিট যেটা, সেটা আমার ইন র্যাক হবে না রেয়ার ডোর হবে, কোনটা হবে সেটা আমার এখানে সেট করে দিই। পাওয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম আমরা তিন ধরনের পাওয়ার দেখছিলাম, যে মিটার পাওয়ার বা এখানে মিটার পাওয়ার যেটা, সেটা হলে কি হয়, এটা হচ্ছে ম্যানুয়ালি না করে এটা বরঞ্চ আমরা একটা কন্ট্রোল থাকে এখানে, বা রিমোট পাওয়ার যেটা, এগুলো যদি থাকে তাহলে আমরা একটা কন্ট্রোল করতে পারি, মনিটরিং করতে পারি, ম্যানেজেবল আর কি। এক কথায় যেটা বলতে পারি ম্যানেজেবল, আহ এটা হচ্ছে পিডিইউ। এবং পাওয়ারের ক্ষেত্রে রিডান্ডেন্সি অবশ্যই থাকতে হবে, পাওয়ার কুলিং এগুলোর জন্য অবশ্যই রিডান্ডেন্সি থাকতে হবে। এবং আমার লোড অনুযায়ী আমার পাওয়ার সাপ্লাই যেটা সেটা ইনশিওর করতে হবে, আসলে আমার কত ভোল্টেজের এখানে প্রয়োজন, কত ভোল্টেজের পাওয়ার এখানে প্রয়োজন, ঠিক সেই অনুযায়ী যেন এটা হয় সেটাই করতে হবে। এবং যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু এটা আর্থিং যেটা, এই আর্থিং এর এই জায়গাটায় আমাকে এনশিওর করতে হবে। সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, সিকিউরিটি বলতে আসলে এই যে তালা দিয়ে রাখা, আনঅথরাইজ কেউ যেন আমার ক্রিটিক্যাল কোনো ইকুইপমেন্ট অ্যাক্সেস না করতে পারে, এই জন্য ডোর গুলোকে লকিং এর সিস্টেম করা। এই লকিং গুলো আমরা ম্যানুয়াল হইতে পারে,
এটা ইলেকট্রনিক অ্যাক্সেস কন্ট্রোল, বায়োমেট্রিক অথবা আরএফআইডির কথা যেটা বললাম এটা হতে পারে। এবং মনিটরিং সিস্টেম যেটা ইকুইপমেন্ট গুলো, সিসিটিভি, তারপর সেন্সর যেগুলো বসাচ্ছি প্রত্যেকটা র্যাকে আমি যে সেন্সর বসাচ্ছি, আমি বিভিন্ন লোকেশনে বিভিন্ন ডিরেকশন থেকে ক্যামেরাগুলো সেট করতেছি, এর ভিতরে একটা ইঁদুরও যদি যায়, একটা টিকটিকিও যদি যায়, সেটা যেন আমি ডিটেক্ট করতে পারি। এই ধরনের ফ্যাসিলিটিসটা আমার এখানে থাকতে হবে। হ্যাঁ, আর এইগুলো আসলে সব ঠিকঠাক আছে কিনা, এই যে পাওয়ার আমরা 1 2 3 4 5, এইগুলো আমরা ঠিকঠাক আছে কিনা সেটা কিভাবে বুঝবো? যদি আমরা রেগুলার মেনটেনেন্স রাখি এবং কন্টিনিউয়াস অডিট এনশিওর করতে পারি, তাহলে আমার এটা থাকবে। সো কন্ডাক্ট পিরিয়ডিক অডিট, এটা আসলে আমার সব ঠিকঠাক আছে কিনা সেটা এনশিওর করবে। কোনো রিকমেন্ডেশন থাকলে এই অডিট থেকে রিকমেন্ডেশনটা আমাকে যাবে। আমার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার যেটা এসওপি, আমার এসওপিটাও কিন্তু আমার এটা প্রথম থেকে থাকতে হবে, এবং এটা আমাকে রেগুলার বেসিস আমার এই এসওপিটা আমাকে মেনটেন করতে হবে। আর এইগুলো তো আসলে আমরা যারা ডেটা সেন্টারে জব করি, আমাদের তো আসলে সবকিছু আমরা মেনটেনেন্স করতে পারি না। আমরা কি করি, আমরা যেমন কুলিং সিস্টেম আপনি কোনো একজন ভেন্ডর থেকে নিচ্ছেন, পাওয়ার সিস্টেম এটার জন্য বা ব্যাটারি যেগুলো, সেগুলো তো আমরা তৈরি করি না, এটা আমরা কারো না কারো থেকে এটা আমরা এই সেকশনের কাজটা কোনো ভেন্ডরকে দিয়ে থাকি। সো আমার শিডিউল প্রিভেন্টিভ মেনটেনেন্স যেন আমার ইনশিওর হয়, সেটা কিন্তু আমাকে করতে হবে। আমার যদি রেগুলার মেনটেনেন্স হয় টাইমলি, নির্দিষ্ট সময়ের মধ্যেই মেনটেনেন্স হয়, তাহলে আমার এখানে হ্যাজার্ড থেকে কোনো ইনসিডেন্ট থেকে আমরা রক্ষা পেতে পারি। ডকুমেন্টেশন অ্যান্ড লেভেলিং, এটা তো আমরা ডিসকাস করলাম যে ডকুমেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো আরেকজন যখন এখানে আসবে, অথবা যদি লোকেশন, ইকুইপমেন্ট, ইনভেন্টরি, পাওয়ার সিস্টেম, কেবলিং, কুলিং কনফিগারেশন এটা যদি নিশ্চিত করতে চাই, তাহলে লেবেলিং গুলো প্রয়োজন। লেবেলিং করা থাকলেই আমরা দ্রুত এই জিনিসগুলোকে কোনো প্রবলেম হলে ট্রাবল শুটিং বলি বা ফিউচার আপগ্রেশনের জন্য আমরা এইগুলো আমাদেরকে হেল্প করবে। এবং লেভেল যেগুলো থাকতে হবে সেগুলো ডেফিনেটলি খুব ক্লিয়ারলি লেভেল করা থাকবে। কারণ এটা যদি ক্লিয়ারলি লেভেল না করা থাকে, তখন এটা ডাউন টাইম এইটা হয়তো বেড়ে যাবে। সো আমি যদি আমার আপ টাইম এনশিওর করতে চাই, তাহলে আমার লেভেলিংটা ইম্পর্টেন্ট। স্কেলেবিলিটি অ্যান্ড ফিউচার প্ল্যানিং, এটা স্কেলেবিলিটি বলতে কি, ইস জাস্ট লাইক দ্য রেসিলিয়েন্সি ওর ইলাস্টিসিটি। আপনি ভবিষ্যতে, আপনার এখন হয়তো 5টা সার্ভার আছে, ডিউ টু দ্য এক্সপেনশন অফ ইউর বিজনেস আর ওর বিজনেস গ্রোথ, আপনার এটা কিন্তু সার্ভারের সংখ্যা বাড়তে পারে, বাড়বে। আপনি এমন প্ল্যান নিয়ে এই র্যাক গুলো আপনি পারচেস করবেন যেন এটা আরো এক্সপেনশন করা যায়, এখানে যেন আরো অ্যাড করা যায়, আরো সার্ভার যেন এখানে রাখা যায়। সেই প্ল্যানটা আপনার এখানে থাকতে হবে, ফিউচার গ্রোথটা আপনার কনসিডারেশনে আনতে হবে। এবং এই ফিউচার গ্রোথ হইলেও যে আমার কনফিগারেশনের জন্য আমার যেন ফ্লেক্সিবিলিটি থাকে। ইভেন অনেক সময় ভেন্ডরদের কিন্তু এই ইকুইপমেন্ট গুলো চেঞ্জ হয় প্রচুর পরিমাণে। তো এই মডুলার কম্পোনেন্ট গুলো যেন আমরা ইউজ করতে পারি, যেমন মডুলার পাওয়ার অথবা কুলিং সলিউশন যেগুলো আছে, এগুলো ইজিলি যেন আপগ্রেড করা যায়। আপগ্রেশন করলে কি আমার এই র্যাকটা আমি চেঞ্জ করবো না, আমাকে এমন জিনিসটা নিতে হবে যেটা আসলে আমার আপগ্রেশনকে ফিউচার প্রিডিকশন অনুযায়ী এটা এটা যেন আমার ম্যানেজেবল হয়। আর সেফটি, হিউম্যান সেফটি ইজ দা ফার্স্ট প্রায়োরিটি। আমি যেটাই করি না কেন আমার হিউম্যান সেফটিটা এনশিওর হচ্ছে কিনা, আমার গ্রাউন্ডিং এবং বন্ডিং যেটা, অতিরিক্ত পাওয়ার ইলেকট্রিসিটি যদি ফল করে অথবা যদি এটা বেশি হয়ে যায়, তাহলে এটা আমার পার্সোনাল বা ইকুইপমেন্টের লাইফের উপরে যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে, সেটা এনশিওর করতে হবে। ফায়ার সেফটি যেগুলো থাকে, এই ফায়ার সেফটিটা এখানে কমপ্লায়েন্সের অনেক ধরনের
ইস্যু থাকে। কমপ্লায়েন্স যেমন আমরা যেটাকে বলি যেন ওয়াটার সাপ্রেশন সিস্টেম বা ফায়ার সাপ্রেশন সিস্টেম, আগুন লাগলে বা পানি যদি উঠে যায় তাহলে আমরা এটা কিভাবে এটাকে আমরা রিকভার করা যায়, সেই সেফটিটা, ওয়াটার অর ফায়ার সেফটি, এটা এনশিওর করতে হবে। আর আরেকটা সেফটি কমপ্লায়েন্সের মেন বিষয় যেটা, সেটা হলো যারা স্টাফ আছে তাদেরকে ট্রেন আপ করাইতে হবে। কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত গতিতে এখান থেকে আসলে সে কিভাবে নিজের লাইফটা সেভ করতে পারে। এবং যদি তার এরকম সুযোগ থাকে যে সে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা যদি পারে উনি যাওয়ার সময় এটা নিয়েই উনি এখান থেকে এভাকুয়েট করবে, তাহলে এই কোনটা সব থেকে গুরুত্ব সেটা কিভাবে বুঝবো? এই যে লেভেলিং করার মাধ্যমে বিভিন্ন কেবল, তারপর বিভিন্ন ডিভাইস গুলো বিভিন্ন কালারের লেভেলিং করার মাধ্যমে আমরা সেগুলো কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে, ইভাকুয়েশনের ক্ষেত্রে এগুলো আমরা ইউজ করতে পারি। ইকুইপমেন্ট ফেলিওর বা সিকিউরিটি ব্রেস যেন না হয়, এটা আমরা করতে পারি। এবং এগুলো কিন্তু আমি যদি ডেটা সেন্টারের সার্টিফিকেশন নিতে চাই বা আমার রেগুলেটরি বডি যারা আছে, তারা কিন্তু এই ধরনের কমপ্লায়েন্সের একটা বিষয়। আমি আপনাদের এটা স্টাডি করতে গিয়ে একটা ডকুমেন্ট দেখতেছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে এরকম একটা ড্রাফট তারা তৈরি করছে। বেশ আগের মনে হয় এই ড্রাফটটা, আগের পরে এটা বিষয় না, আমি দেখলাম যে না, এটা তার মানে গভর্নমেন্টের এরকম একটা ডকুমেন্ট আছে, তারা এটা নিয়ে কোনো না কোনো একটা সময় তারা ছিল। আমি যদি ওইটা পাই আমি গ্রুপে শেয়ার করবো বেস্ট প্র্যাকটিস কি হইতে পারে এরকম একটা ডকুমেন্ট। আর ফাইনালি যেটা আমরা দেখতে চাই, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি। তো এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি দ্যাটস মিন কিভাবে আসলে আমি যদি পারফেক্টলি ডিজাইন করতে পারি তাহলে আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন যেটা ডেফিনেটলি কম হবে, আমার এনার্জি এফিসিয়েন্সি যেটা, এটা কিভাবে অপটিমাইজ করা যায়, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই, কুলিং সলিউশনটা যদি আমি পারফেক্টলি আমি ডিজাইন করতে পারি তাহলে কিন্তু আমার ইলেকট্রিসিটির অনেকটা বেঁচে যাবে। হ্যাঁ, এবং আমি যদি এটা পারফেক্টলি মনিটর করতে চাই পারি, বা এনার্জি গুলো যদি আমি এর এনার্জি ইউজের এই জায়গাটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার উইদাউট কম্প্রোমাইজিং দ্য পারফরমেন্স ডেফিনেটলি উই রিডিউস দ্য কস্ট। আলটিমেটলি কিন্তু আমরা যে যে লেভেলেই কাজ করি না কেন, আমাদের মেন টার্গেট থাকে হচ্ছে কস্ট, এইটাকে মানে কমানো, রিডিউস করা, এবং পারফরমেন্স যেটা সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাইজ করা। ম্যানেজমেন্ট সব সময় চিন্তা করে ROI ক্যালকুলেশন করে, সে করে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কত টাকা খরচ করলাম, কি পরিমাণ বেনিফিট পেলাম। তো এই 10টা পয়েন্ট যেটা, এটা হচ্ছে ডেটা সেন্টার বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আসলে সব থেকে পারফেক্ট। এজ এ অডিটর হিসেবেও আমরা এটা আমরাই করি। আমরা সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে সিকিউরিটি অ্যাসেস যখন বিভিন্ন অর্গানাইজেশন করি, আমরা এইগুলো অনুযায়ী আসলে আপনার ডিজাইনটা হয়েছে কিনা সেটা আমরা দেখি। So these are all about from my side. Definitely you have a lots of question. If you have any question, please unmute and ask me the question. Thank you very much.